বাঁচান, বাঁচান, এই ছেলে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছে, বাঁচান। এই তুমি ওভাবে বললে কেন গো? এই কি যাতা বলছেন? আমি কি করলাম আপনাকে? প্লিজ এমন করবেন না ম্যাম, প্লিজ। আমার কোনো কথা না শুনে ওরা চিৎকার করতে লাগলো। সাথে সাথে কিছু স্টুডেন্ট জড়ো হলো, কিছু ছেলে বুক ফুলিয়ে গেল। কি হয়েছে? কে করেছে এমন? এই যে এই গ্রামের ছেলেটা আমার সব কেড়ে নিল। আমি শুনে পুরাই আশ্চর্য। ভাইয়ারা, আমি কিছুই করিনি, বিশ্বাস করুন প্লিজ ভাইয়ারা। ওরা আমার কোনো কথা না শুনেই সোজা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমার জামাটা টেনে ছিঁড়ে ফেললো। গালে নখের আঁচড়, কাটার ছাপ, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি ওদের দিকে তাকিয়ে আছি একভাবে। আপনাদের যদি আজ আমি বোন হতাম তাহলে কি এই পোলারে কলেজে রাখতেন? আজ আমি শিকার হয়েছি, কাল তো অন্য মেয়েও হতে পারে। এবার সব ছেলে মেয়ে হাত তোলে। জি, একে বের করে দেওয়াই উচিত। ছি, এমন ছেলেকে কলেজে না রাখাই উচিত। ছি ছি ছি। আমি সবার কথাগুলো শুনছি আর দু চোখের পানি মুছছি। আমি কিছু না বলে পেছনে থাকা গাছটায় ঠেস দিয়ে বললাম, বিশ্বাস করুন আমি কিছুই করিনি। এত ভিড় দেখে কিছুক্ষণ পর কলেজের প্রিন্সিপাল এসেই, কি হয়েছে এখানে, এত ভিড় কেন? আবারও জান্নাত মিথ্যা ন্যাকা কান্না করতে থাকে। স্যার, এই ছেলে আমার ইজ্জত নিতে চেয়েছিল। প্রিন্সিপাল আমার দিকে এগিয়ে এসে রাগি মুড নিয়ে, কি সব সত্যি? স্যার না, বিশ্বাস করুন আমি কিছুই করিনি। আমার কথা শুনে সবাই জান্নাতের হয়ে প্রতিবাদ করতে লাগলো, সাথে সাথে প্রিন্সিপাল স্যার। তুমি সাসপেন্ড 7 দিনের জন্য? কিন্তু স্যার আমি তো কিছুই করিনি। তাহলে কি এতগুলো ছেলে মেয়ে ভুল বলেছে? এটা বলে মোড় দেখিয়ে চলে গেল। আস্তে আস্তে ভিড় কাটলো আর জান্নাত আমার সামনে এসে হাত ঝাড়তে ঝাড়তে বলল, কলেজ থেকে বের করলাম না, একটা উচিত শিক্ষা দিলাম, মনে থাকে যেন। যা, দূর হ এখন আমার চোখের সামনে থেকে। ম্যাম, আমরা গ্রামের ছেলে, আমরা হালও ধরতে পারি, আবার আপনাদের মতো লাক্সারি করে ঘুরে বেড়াতেও পারি। আর আপনাকে সাইজ করব না তা কিভাবে হয়? উচিত শিক্ষা তো এবার আমি আপনাকে দেবই। সাথে সাথে আমার দিকে কয়েকটা কয়েন ছড়িয়ে দিয়ে বলল, মলম লাগিয়ে নিস, এই নিয়ে টাকা দিলাম। আমি এই কয়েনগুলো একটা একটা করে কুড়িয়ে জান্নাতের হাতে রেখে দিলাম। গ্রামের ছেলে হতে পারি কিন্তু ভিখারি নয়। এটা বলে আমি চলে এলাম কলেজের বাইরে। রাস্তায় হাঁটছি আর ভাবছি, গ্রামের ছেলেদের শহরে এসে এমনটাই শুনতে হয়। আমি নাকি গ্রামের ছেলে, আমি নাকি এক চাষ করা বাপের ছেলে, আমার নাকি পড়াশোনা করা মানায় না। আমার তো মানায় মাঠে গিয়ে মাথায় গামছা পেতে হাল ধরা। এসব ভাবছি আর চোখের কোণে হালকা হালকা পানি ফিল করছি। ছেঁড়া গেঞ্জিটা পরেই রাস্তায় হাঁটছি, সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমার ম্যাচের রুমমেটরাও আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে নাকি তুই তো এক চাষার ছেলে, তোর এতদূর পড়াশোনা করে লাভ কি? সে তো গ্রামে গিয়ে গরুর পিছন পিছন ঘুরতে হবে। আমি এসব ভাবতে ভাবতে মেসে চলে এলাম। মেসে ঢুকতেই, কি রে গ্রামের ছেলে আজ এত তাড়াতাড়ি? জি ভাইয়া, চলে এলাম। চলে এলি নাকি গা ধাক্কা দিয়ে বের করে দিল? আমি কোনো কিছু না বলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। আমি স্মোকিং করি না, আজ কেমন যেন খুব পেন ফিল করছি বুকেতে। তাই রুমমেটদের লুকিয়ে রাখা সিগারেট আর দেশলাইনে আয়নার সামনে জ্বালিয়ে টান দিচ্ছি। খুব কাশছি আর ভাবছি জান্নাতের ওই অপমানগুলো। আমি আবার ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই একটা রুমমেট বলল, এই তুই সিগারেট কই পাইছিস? জি জি ভাইয়া, ওয়াশরুমে পেয়েছি, তোমার সিগারেটের প্যাকেট থেকে একটা নিয়েছি। সাথে সাথে ও ওয়াশরুমে গেল আর সিগারেটের প্যাকেটটা আর দেশলাই নিয়ে এসে আমার দিকে ছুঁড়ে মারল আর বলল, তোর মতো একটা গ্রামের ছেলে অধিকার কি আছে আমার সিগারেটের প্যাকেটে হাত দেওয়ার? আর তোরা তো বিড়ি খাস, তোদের ভাতের মাঝে বিরিয়ানির মতো মাঝে মাঝে সিগারেট খাওয়া। নে তুই রাখ এগুলো, তোকে দিলাম। ভাইয়া আমি আর খাবো না, তুমি রেখে দাও। এটা বলতে আমার একটা লাথি মারলো। আমি সাথে সাথে জড়ো হয়ে গেলাম। কিছু না বলে নীরবে কান্না করছি আর ভাবছি গ্রামের ছেলেরা কি শিক্ষিত হতে পারে না, নাকি হয় না। পরের দিন আমি টিউশনে যাচ্ছি সাইকেল নিয়ে। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই আমাদের বাইক কেনার এখনও কোনো সামর্থ্য নেই, কারণ পড়াশোনাতে অনেক খরচ হয়, আবার ওইদিকে চাষ। আমি প্যাডেল করতে করতে যাচ্ছি আর চারদিকে তাকাচ্ছি। হঠাৎই কে যেন আমার সাইকেলে খুব জোরে লাথি মারলো আর আমি তাল সামলাতে না পেরে রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে গেলাম। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে এই শহরে গ্রামের ছেলেদের হয়তো কোনো জায়গায় নেই। আমি এবার ড্রেন থেকে উঠলাম। গোটা শরীরে আনাজের খোসা আর ড্রেনের পানিতে পুরাই ভিজে গেছি। সামনে এসে দাঁড়ালো জান্নাত আর ওর একটা ফ্রেন্ড। আমার দিকে আঙ্গুল তুলে বলল, দেখেছিস কি সুন্দর লাগছে তোকে, আমি আজ ট্রেনেতেও চুবিয়ে ছাড়লাম। কই দে আমায় এবার উচিত শিক্ষা। কথাগুলো শুনে আমার মাথার আগে গজগজ করছে। তার মানে এই মেয়ে আমাকে ফেলেছে। ধন্যবাদ। এটা বলে আমি ট্রেন থেকে উঠে এলাম।
মেয়ে দুটো খুব আসছে। ওদের হাসা দেখে আমার গোটা গা জ্বলতে লাগলো। আমি হালকা ওদের কাছে গিয়ে বললাম, আচ্ছা একটা কথা বলবেন? জি, বল বল। গ্রামের ছেলে কি আপনাকে ছ্যাঁকা দিয়েছিল নাকি, যে এত রাগ গ্রামের ছেলেদের ওপর? কি? গ্রামের ছেলে? তু ছ্যাঁকা তো তোরের কথা। আমার তো গ্রামের কোনো ছেলের সাথে কথা বলতেই ঘৃণা লাগে, আর কেমন গা গুলায়। আচ্ছা, এটা বলে আমি ওকে আমার নোংরা হাতে ওর হাত দুটো ধরে আমার বুকে টেনে নিয়ে ওর ঠোঁটে আমার ঠোঁট রাখলাম আর খুব জোরে কামড় দিলাম। ও খুব ছটফট করছে, আর ওইদিকে ওর ফ্রেন্ড আমাকে ছাড়ানোর ট্রাই করছে। ওর ফ্রেন্ড ওকে টানতে আমি ওকে ছেড়ে দিলাম। জান্নাত রাগে ফোঁস করছে আর বারে বারে থুথু ফেলছে। গ্রামের ছেলেদের সাথে কথা বলতে ঘৃণা হয়, তাই না? খুব গা গোলায়। আজ তো আপনাকে কিস করলাম, তাও আবার লিপ কিস। এরপর মনে হয়েছে আপনি আপনার ঠোঁটগুলো কেটে ফেলবেন, তাই তো? জান্নাত দৌড়ে এসে আমার গালে থাপ্পড় মারতেই যাবে, ঠিক তখনই আমি ওর হাতটা ধরলাম। জান্নাত, এটা কলেজ না যে আপনাকে ভয় পাবো। আর আমরা গ্রামের ছেলে যেমন মন দিয়ে ভালোবেসে আপন করতে পারি, তেমন তাকে উচিত শিক্ষা দিয়ে ভালোর পথে আনতে পারি। অভ্র, তুই কিন্তু ঠিক করলি না। ঠিক তো আপনিও করেননি, কাল আমাকে সবার সামনে কলেজে ওভাবে অপমান করে। তোকে দেখে নেব। আমি এবার আমার মুখটার কাছে নিয়ে গেলাম। দেখুন, আরও ভালো করে দেখুন। রাস্কেল। এটা বলে হনহন করে চলে গেল। জানি এটা আপনার ডাকনাম। আমরা গ্রামের ছেলে, বকে কি যাতা করবে নাকি? আমরা গ্রামের ছেলে মানে এই না আমরা অশিক্ষিত? আরে গ্রামের মানুষগুলো আজ যদি না থাকতো, তাহলে শহরে বসবাস করা মানুষগুলোর পেটে দুবেলা অন্ন যেত না। অপমান করছি না কাউকে, শুধু বাস্তব বলছি। অফিসারের কাজটা কিন্তু আগে হয়, চা শেখাটা মানুষটার নয়। আমি আবারও ঘুরে ম্যাচে এসে ড্রেস চেঞ্জ করে টিউশনে গেলাম। টিউশন থেকে ম্যাচে আসার সময় দেখি রাস্তায় আমায় কতগুলো বকাটের ছেলে আটক করলো। আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমি একা। আর সব ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে মোটামুটি 10 থেকে 12 জনের মতো হবে। জান্নাত এগিয়ে এসে আমার সাইকেলের হ্যান্ডেলটা ধরলো। কি চমকে গেলি নাকি রে? কেন চমকাবো শুনি? এই যে আমি এতগুলো ছেলে এনেছি তোকে ধোলাই দেওয়ার জন্য। আমি জান্নাতের চোখের দিকে তাকালাম। আচ্ছা জান্নাত, আপনার কি একেবারে মনে হয় না অব্র ছেলেটাও তো একটা মানুষ, তারও তো ফিলিং আছে? এবার জান্নাত সবার দিকে তাকিয়ে, এই কি বলে রে, এই ও নাকি একটা মানুষ? এটা শুনতেই সবাই হো হো করে হাসতে লাগলো। তার মাঝে একজন বলল, ও হলো আমাদের শহরে আসা একটা অর্ডিনারি গ্রামের ছেলে। আমি গ্রাম কথাটা শুনেই রেগে গেলাম, কারণ জন্ম আমার ওখানে, আর ধুলো মাটিতে আমি বড় হয়েছি। দেখুন জান্নাত ম্যাম, আমাকে অপমান করছেন করুন, বাট আমার গ্রামকে অপমান করবেন না। আমি গ্রামের অপমান সহ্য করতে পারবো না। তাই নাকি? বেশ করব, অপমান আরো বেশি করব। আপনি কি আপনার আম্মুর অপমান সহ্য করতে পারবেন? কি হলো বলুন সবাই? না, এটা কিভাবে সম্ভব? কখনোই না। জি, যেমনই আম্মুকে আপনারা অপমান হতে দিতে চাইবেন না, তেমন আমারও আরেক আম্মু, যে আমার গ্রাম, তাকে আমিও কখনো অপমান হতে দিতে পারি না। হয়তো তার বুকের স্তন পান করে বড় হয়নি, তবে আরেক আম্মুর মতো তার বুকের মাটিতে ঘোরাঘুরি, ধুলো ছোড়াছুড়ি করে বড় হয়েছি। আমার কথাগুলো শুনে জান্নাত ছাড়া সবাই কেমন যেন আমার দিকে তাকিয়ে রইল। আবারও জান্নাত রেগে বলল, এই তোদের কি এখানে এই কুত্তার কথা শোনাতে নিয়ে আসছি নাকি? ওই ছেলেদের গ্যাং লিডারটা এসে জান্নাতের কাঁধে হাত দিল। কি খারাপ বলেছে রে? পারবি তুই তোর আম্মুর অপমান সহ্য করতে? পারবি তুই যে শহরে মাটিতে তুই দাঁড়িয়ে আছিস, সেই প্রাণের শহরে অপমান সহ্য করতে পারবি? জান্নাত আরও রেগে ওই লিডারের গালেও থাপ্পড় মেরে রাগে বসতে লাগলো। সাথে সাথে গ্যাং লিডারটা ওর হাত দুটো ধরে কড়া চোখে, এই একে আজ নিয়ে চল আড্ডাতে, সব রাগ এক নিমেষে বের করে ফেলবো। আমার মতো গ্রামের ছেলের সামনে এরকম একটা মেয়েকে জোরাজুরিভাবে নিয়ে যাচ্ছে, সেটা কখনোই দেখতে পারবো না। আর আজও পারছি না, কারণ আমরা গ্রামের ছেলে। একজনের বিপদের কথা শুনলে 10 জন বেরিয়ে আসি। আমি তাড়াতাড়ি সাইকেলটা ছেড়ে দিয়ে ওই গ্যাং লিডারের কাছে গেলাম আর মাথা নিচু করে বললাম, ভাইয়া, ও একটা কম বয়সী পাগল মেয়ে। দেখুন না, আপনাদেরও নিয়ে এসেছিল আমাকে মারার জন্য, আর আপনি এখান থেকে নিয়ে যেতে চাইছেন, এটা কি ঠিক? কি ঠিক না ব্যাঠিক সেটা আমাদের বুঝে নিতে দে। খুব রস তাই না এই মেয়ের? আজ সব রস নিংড়ে বের করে দেবো। আমি ভয়ে ভয়ে ভাইয়ের কাছে হাত নিয়ে গেলাম। আমার চোখে পানি এসে গেল, কারণ এর আগে কখনো কারো পায়ে ধরিনি। আমরা গ্রামের ছেলে, পায়ে ধরতে নয়, হাতে লাঠি ধরে ন্যায় বিচার করতে এগিয়ে যাই। কিন্তু এখানে আমি অক্ষম, কারণ এই নগরে আমি পড়াশোনা করতে এসেছি, কোনো রকম মারপিট নয়। আর আমি পারবো না এতগুলো ছেলের সাথে। তবু একটা মেয়ের ইজ্জত রক্ষার্থে আমার যতটুকু করার, আমি ততটুকুই নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত করব। আমি ভাইয়াটার পা ধরলাম, ভাইয়া প্লিজ জান্নাতকে ছেড়ে দিন,
আমার জন্য অন্তত। আমি তো আপনাদের হয়তো বা নিজের ভাই না, একজন পাতানো ছোট ভাই তো হতে পারি। সেই ভেবে আমার সাথে সাথে জান্নাতকে ছেড়ে দিন। সাথে সাথে জান্নাতকে ভাইয়াটা ঠেলে দিয়ে চিৎকার করে বলল, দেখ কাকে তুই অপমান করিস। এই ছেলেটাকে, হ্যাঁ, এই ছেলেটাকে তুই মারতে নিয়ে এসেছিলিস, কিন্তু সেই আজ আমার হাত থেকে তোকে বাঁচালো। জান্নাত কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে ঘৃণার দৃষ্টিতে। এবার মাথাটা নিচু করে রইল। গ্যাং লিডারটা আমায় তুলে আমার কাঁধে হাত দিল। সরি ব্রো, ওয়েল ডান ব্রো। এটা বলেই সবাই ওরা বাইক নিয়ে চলে গেল। আমি জান্নাতের দিকে আর গেলাম না, কারণ আমি চাই না আমার আম্মুর মতো গ্রামকে যে অপমান করে তার সাথে কথা না বলাটাই শ্রেয়। আমি জান্নাতের দিকে আর গেলাম না, কারণ আমার আম্মুর মতো গ্রামকে নিয়ে যে অপমান করে তার সাথে কথা না বলাটাই শ্রেয়। আমি কোনো কথা না বলে সাইকেলের সিটে চেপে বসতেই জান্নাত আমার দিকে ছুটে এলো। আমি প্যাডেলে পা দিয়ে এগোতে যাব, ঠিক তখনই জান্নাত সাইকেলের হ্যান্ডেলটা ধরে। থ্যাঙ্কস। আমি হালকা ওর দিকে মুচকে এসে সাইকেল নিয়ে ওর থেকে দৌড়ে চলে এলাম। ম্যাচে ঢুকতেই দেখি আমায় দেখে সবাই জড়সড় হয়ে যাচ্ছে। আমি তো দেখি পড়ে অবাক। রোমান মানে আমার রুমমেট আমি দেখি কেমন অন্যদিকে ঘুরে গেল। আমি আবার কাঁধ থেকে ব্যাগ নামাতে যাব, ঠিক তখন আরেক রুমমেট আমার ব্যাগটা হাতে নিল। ভাবলাম হয়তো সরে ফেলে দেবে, কারণ এটা আমার সাথে প্রতিবারই হয়। আমি তো গ্রামের ছেলে, তাই আমার এত অবহেলা। কিন্তু আজ যেটা হলো সেটা দেখে আমি পড়ে অবাক। দেখলাম আমার আরেক রুমমেট সিয়াম আমার ব্যাগটা ঝেড়ে কার্নিশে রেখে দিল। ভাবলাম ওরা হয়তো শুধরে গেছে, খুব ভালো। এবার আমি বিছানায় বসতেই সাথে সাথে দেখি আমার দিকে রোমান এসে সিগারেট এগিয়ে দিল। ভাবলাম হয়তো অপমান করবে। আমি এর দিকে তাকালাম, আমি তো আর সিগারেট প্যাকেট থেকে একটা বের করিনি, তাহলে আবার আমার দিকে ছুঁড়ে মারতে আসতো কেন? রোমান এবার হেসে হেসে আমার পাশে বসলো। আমি ওদের থেকে সবসময় অনেক দূরত্বে থাকি, কারণ ওরা আমায় প্রচুর কষ্ট দেয়। এটা ওটা বলে। আরে না না ভাই, তুই খা। না, আজ খাবো না। আরে ভাই ভাই, খা খা। এটা বলে আমার ঠোঁটে সিগারেট গুজে আগুন লাগিয়ে দিল। এবার রোমান আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ভাই, তোর যে এই শহরে গ্যাং লিডারদের সাথে চেন আছে সেটা তো আগে বলিসনি। ও, তার মানে এরা আমায় ওদের সাথে থাকতে দেখে নিয়েছে। কই না তো, আমি তেমন কাউকে চিনি না। আর কোনো কথা না বলে রোমান উঠে গেল আবারও। ভাই, আজ থেকে আমরা খুব ভালো বন্ধু, তোর যা লাগবে তাই আমায় বলবি। ওকে ভাইয়া। রোমান এবার আমার পিঠে একটা চাটি মেরে বলল, এই শালা ভাইয়া কি দোস্ত বল। সত্যি শুনে অনেক খুশি লাগছে। আজ এরা আমাকে দোস্ত বলে দাবি করছে। যাই না, হোক না সেটা গ্যাং লিডারের সাথে দেখার কারণে, তবুও তো আমাকে আজ ওরা আপন করেছে ভয়ে হলেও। বিকেলের দিকে ম্যাচের বাইরে বসে মোবাইল টিপছি। এখন দেখি সবাই আমার সাথে মিশছে। হঠাৎ জান্নাত আমাদের ম্যাচের সামনে এসে আমার খোঁজ করতে লাগলো। পাশের একটা রুমমেট এসে বলল, এই হরু, তোকে একটা মেয়ে খুঁজতেছে। কে? আরে জানি না, দেখ বাইরে স্কুটি নিয়ে এসছে। ও আচ্ছা, আমি দেখছি। এটা বলে আমি ফোন পকেটে পুরে বাইরে গেলাম। বাইরে আসতে দেখি জান্নাতকে ছাড়া তো আরও কাউকে এখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে না। আমি বেরোতেও আমাকে দেখলো। আমি ওকে ইগনোর করে গেটের ভেতরে চলে আসবো, ঠিক তখনই জান্নাত আমার কাছে দৌড়ে এসে আমার একটা হাত ধরে স্কুটির কাছে টেনে নিয়ে গেল। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, প্লিজ আমার হাতটা ছাড়ুন। না, ছাড়বো না। এবার আমি জোর করে হাতটা ছিটকে ছাড়িয়ে নিলাম। জান্নাত এবার রেগে গেল। এই গ্রামের ছেলে, তুই কি ভেবেছিস বলতো? আমি ভেবেছিলাম তোকে সরি বলে সব ঠিক করে নেব, কিন্তু তুই তো গ্রামের খ্যাত ছেলে, যাকে বলে আবর্জনা থেকে উঠে আসা একটা অর্ডিনারি ছেলে। ছি। জান্নাত, আমায় যা খুশি বলুন, আমি সব সইতে পারি, তবে আমার গ্রামের অপমান আমি সহ্য করব না। এই, তুই কি করবি? কি করবি তুই? তুই আবর্জনা থেকে উঠে এসেছিস এই শহরে, করলাম অপমান, কি করবি কর। আমি আর না থাকতে পেরে জান্নাতের গালে একটা থাপ্পড় মেরে দিলাম। ছি, যদি আমার কাছে মাপি চাইতে আসতেন তাহলে এভাবে আমার ফিলিংসকে অপমান করতেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেখেছিস আমাদের শরীরের বর্ণ আর তোদের? গ্রামের লোকরা পুরাই অন্ধকারের মতো। গ্রাম মানেই জঘন্য একটা পরিবেশ। নিজের বাসস্থান, নিজের ভালোবাসার গ্রামের এরকম নিন্দা করা কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বইতে লাগলো। আমি চাইলে ওকে আরও দুটো থাপ্পড় মারতে পারি, তবে আর কোনো কিছু বদলাবে না। আমি এর দিকে তাকালাম। ম্যাম, এসিডি থেকে আর কি বুঝবেন মাঠে কাটা মানুষগুলোর কথা? সারাদিন আমরা মাঠে রোদে চলে পড়ে চাষ করে কাটিয়ে দিই। পারবেন আপনারা রোদ সহ্য করতে? আপনারা তো রোদে বের হলেই এখানে একটা ঢাকা, ওখানে একটা ঢাকা, গোটা শরীরে ঢাকা, কারণ আপনাদের স্ক্রিন যাতে না কালো হয়ে যায়। যাবেন কখনো মাঠে শার্ট আর শুধু প্যান্টটা পরে, 7 দিনে পার্থক্য বুঝিয়ে দেবে শহর আর গ্রামের মানুষের পার্থক্য। আমি এবার জান্নাতের দিকে একটাবারও না থেকে সোজা ম্যাচে চলে এলাম। গেটের ওপাশে শুনছিল কিছু ছেলে আমাকে দেখে বলতে লাগলো, ভাই সেলুট তোকে। কারণ ওদের মধ্যে আমার মতোই
কিছু ছেলে ছিল যারা গ্রামের, কারণ গ্রামের ছেলেটা একটু বেশি স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার। আমি মেসে এসে বসে আছি, এদিকে আম্মুর ফোন এলো। আমি ফোন রিসিভ করতেই, অভ্র, তোর আব্বুর হঠাৎ স্ট্রোক হয়েছে, জলদি তুই বাসায় চলে আয়। কথাটা শুনে কেমন বুকের পাঁজরগুলো মুচড়ে গেল। কেন এবার মুচড়াবে না বলুন? সব ছেলের আব্বুই শক্ত করে রাখার একমাত্র ঠেস। আব্বু রাজা না হলেও তবে আমায় কখনো কোনো রাজপুত্রের থেকে কম রাখেনি। যখন যেটা আবদার করেছি সেটাই আমার পায়ের তলে এনে দিয়েছে। আমি হাঁপাতে হাঁপাতেই বললাম, কিভাবে হলো এইসব? আর তোমরা কোথায়? কি হয়েছে আব্বুর? আমরা হসপিটালে, তুই বেশি না লেট করে জলদি চলে আয়। ওকে আম্মু, রাখো তুমি। আমি এবার সোজা হসপিটালে পৌঁছালাম। ভেতরে গেলাম, মানে আব্বুর কাছে। আম্মু এবার আমার হাত ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, অভ্র দেখ তোর আব্বুর কি হয়েছে। আব্বু চোখ বন্ধ করে আছে। আমি আম্মুর দুটো হাত শক্ত করে ধরলাম। কিছু হবে না আব্বুর, আল্লাহর উপর ভরসা রাখো। এটা বলে আম্মুকে আমি বাইরে নিয়ে চলে এলাম, কারণ আব্বুর কাছে থাকলে হয়তো আরও ভেঙে পড়বে। বাইরে গেটের কাছে এসে বললাম, কিভাবে হলো এসব? ক্ষেত থেকে আসছিল আর হঠাৎ পড়ে যায় ক্ষেতের মাথাতেই। আমি না বলেছি না আব্বুকে কম পরিশ্রম করতে? দুটো মজুর রেখেও তো কাজগুলো করা যায়, তাই না? আমি এবার আমার গালে হাত দিয়ে বলল, আমাদের মধ্যবিত্ত পরিবার বাবা, দিন মজুরদের কাজে কিভাবে নেব? ওই ক্ষেতগুলো থেকে যা টাকা আসে তাতে কোনো রকম সংসার চলে, তুই জানিস তো। আচ্ছা ডাক্তার কি বললো? সিরিয়াস কিছু নয়, তবে রেস্টে থাকতে হবে, বেশি পরিশ্রম করা চলবে না। ও আচ্ছা। জি, আর তোর আব্বুকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাই এখন ঘুমাচ্ছে। ওকে, ঘুমাক। বলছি গরুগুলো কি আজ খেতে আছে নাকি? জি। ওকে আম্মু, আমি বাসায় গিয়ে বাসার সব কাজ সেরে নিয়ে আবার আসবো। আচ্ছা। আমি এবার সোজা বাসায় চলে এলাম। বাসায় ঢুকেই ড্রেস চেঞ্জ করে ক্ষেতের দিকে গেলাম, কাঁধে একটা গামছা নিয়ে। ক্ষেতের কাছে যেতে দেখি গরুগুলো লাঙ্গল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো আব্বু লাঙ্গল চালাচ্ছিল। যাক, আমিও লাঙ্গল ধরি, তাতে আব্বুর পরিশ্রম আর একটু কমবে। হ্যাঁ ভাই, গ্রামের ছেলেরা হয়তো অত বড় কিছু করতে পারে না, তবে আব্বুর কষ্ট তারা সইতে পারে না। গ্রামের ছেলেদের তো 18 বছর বয়স হওয়ার আগেই তাদের পরিবারের কথা ভাবতে হয়। কি করব, কি খাবো? সারাদিন অত আব্বু পরিশ্রম করছে, আমাকেও করতে হবে। আব্বুর সাথে আমাকেও হাল ধরতে হবে। আরও মাথায় বিভিন্ন চিন্তা থাকে। মাথার উপরে সূর্য, তার উপর গ্রীষ্মকাল, পুরো মাথা ফেটে যাচ্ছে রোদে। পাগুলো আর এগোতে ইচ্ছে করছে না। গামছা বারে বারে মুখের কাছে এনে ঘাম মুছছি আর হে হে করে গরুদের সাথে নিয়ে এগোচ্ছি। রাস্তার সাইডে আমাদের জমি। গাড়ি দেখে মাঝে মধ্যে গরুগুলো ভয় পাচ্ছে আর দৌড়ার চেষ্টা করছে। গরুগুলোর প্রতি খুব মায়া লাগছে, তাই আমি লাঙ্গলটা কাঁধে নিয়ে বাসার দিকে এগোলাম। যাই, বাসায় গিয়ে একটু রেস্ট নেই আর গরুগুলোকেও একটু রেস্ট দিই। ওরা মানুষ নয় বলে কি ওদের কষ্ট হয় না? সেটাকে ফিল করতে হয়। এমনও কিছু মানুষ আছে দেখেছি, তারা সারাদিন গরুকে খাটায়, গরু না চাইলে তাকে ইচ্ছে মতো মার দেওয়া হয়। প্লিজ ভাই, এরকম করবেন না। ওদেরও একটা আপনার মধ্যে প্রাণ আছে, হয়তো ওরা কথা বলতে পারে না, তবুও দোহাই ওদের বেশি কাজ করাবেন না। আমি এবার লাঙ্গল নিয়ে বাসার দিকে এগোচ্ছি। কাঠটা যেন ঝুলে পড়েছে, এত যন্ত্রণা করছে। আর আমার আব্বু হাসতে হাসতে এটা বাসায় নিয়ে চলে যায়। আব্বু, তোমায় স্যালুট। এত কষ্ট করে তুমি হাসি মুখে আমাদের সামনে দাঁড়াও, এত পরিশ্রম করে দামি দামি আমার ইচ্ছের জিনিসগুলো হাসি মুখে আমার দিকে বাড়িয়ে দাও। হঠাৎ দিকে একটা 4 হুইলার আমার সামনে এসে আচমকা দাঁড়িয়ে গেল, আর তাতে গরুগুলো ভয় পেয়ে দৌড় দিতেই আমার হাতে থাকা দড়িতে টান লেগেই আমি রাস্তায় পড়ে গেলাম। আমি আবার রেগে আগুন হয়ে উঠলাম। আমি আবার লাঙ্গল নামিয়ে গরুগুলোকে ধরে নিয়ে আসলাম। আমি আবার বাসার দিকে এগোতে লাগলাম। আবার ওই গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি আবার গরুগুলোকে একটা গাছে বেঁধে ওই গাড়িটার দিকে এগিয়ে গেলাম। উচিত একটা শিক্ষা দিতেই হবে। আমি এবার গেটের কাছে গেলাম আর কাজ টোকা মারতে মারতে, হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার। এবার কাজ নামাতে আমি অবাক। আরে তো জান্নাত আর জান্নাতের ফ্রেন্ডরা। আমি তো দেখে অবাক, এই আপনাদের কি জ্ঞান নেই নাকি এইভাবে গরুগুলোর সামনে এসে দাঁড়াতে? যদি আমার শরীরে লাঙ্গরের ফাল ঢুকে যেত তো? তো মাই ফুট। জান্নাতের এমন কথা শুনে আমি ওর গেটে চাপড় দিলাম। ও হ্যালো, এটা আমার এলাকা, ওকে? মুখ সামলে কথা বলবেন। ও হো, তাই? সরি সরি সরি, গ্রামের ছেলে। এই আপনি না গ্রামকে ভালোবাসেন না? তবে এখানে কি করেন? যান এখান থেকে। এই মাটিতে আপনাদের মতো অহংকারী মানুষেরা ঠাঁই পায় না। ও হ্যালো, এটা আমার গ্রামের বাসা, ওকে? ও আচ্ছা। এটা বলে আমি ওদের থেকে দূরে সরে এলাম, কারণ গরুগুলোকে খেতে দিতে হবে আর ওদের সাথে বুকে কোনো রকম টাইম নষ্টই করতে চাই না। আমি সোজা বাসায় এসে গরুগুলোকে বেঁধে খেতে দিলাম, নিজে কিছু রান্না করেও খেয়ে নিলাম। আমরা গ্রামে ছেলে তো, আমরা কিছু না জানলেও ভাত আর আলু সেদ্ধ কীভাবে করতে হয় সেটা ঠিকই জানি। সো তেমনভাবেই খেলাম।
বিকেলের দিকে বারান্দায় বসে আছি। এমন সময় দেখতে পেলাম রাস্তায় জান্নাতের ফ্রেন্ডরা জান্নাত সহ ঘুরছে নাকে হাত দিয়ে। আমি ওদের দেখে খুব হাসতে লাগলাম, খুব চিৎকার করতে করতে, কারণ ওদের জ্বালাপো আমার হাসিতে। আমার হাসি শুনতেই আমার বাসার বারান্দার দিকে তাকিয়ে জান্নাত নাকে হাত দিয়ে বলল, ইউ, তুই কিভাবে থাকিস রে অব্র, কি গন্ধ। গ্রাম্য পরিবেশের মানুষগুলো এই শুভেশেই মেতে থাকে, আর আপনারা হলেন শহরের। আপনাদের তো কলকারখানার ধোঁয়ায় বেশি ভালো লাগে। ফিল করুন এই শুদ্ধ গ্রামীণ পরিবেশটাকে, ছেড়ে যেতে মন চাইবে না। এখানের প্রতিটা ক্ষেতের ফসলেরই সুগন্ধ, প্রতিটা মাটির তুলো আপনাকে ভালোবাসতে সক্ষম করাবে যদি আপনি সেটা ফিল করেন। আমার ফুড ফিল করবে। যদি ফিল না করবেন তাহলে গ্রামে কেন এসেছেন? আপনাদের রং ঢং দেখাতে নাকি? এখানে জিন্স টপের সম্মান নেই, এখানে সম্মান তো বোরখা শাড়িকে দেওয়া হয়। যান পরে আসুন, কেউ আপনাদের দিকে কোনো জোরে তাকাবে না। আর হ্যাঁ, যারা দোষ দেন ছেলেরা নাকি বাজে, ছেলেরা নাকি খুব খারাপ চোখে তাকায়, তাকানোই স্বাভাবিক। আপনি টাইট ফিটিং জামা কাপড় পরবেন, তাতে আপনার সব কিছু ভালো মতো দেখা যাবে। আর আমরা তাকালেই দোষ, তাই না? ও হ্যালো, জ্ঞান দিবি না, আমরা চাই না তোর থেকে জ্ঞান। জ্ঞান আমি কেন দিতে যাব? গ্রামের মুরব্বীদের থেকে একটু জেনে নিন, জীবনটা পাল্টে যাবে, আর বাস্তব সমাজটাকেও চিনতে আপনাকে বাধ্য করবে। এই জান্নাত, এই গ্রামের ছেলেটার সাথে কেন তুই বকছিস বলতো? গ্রামের মানুষদের এত যদি ঘৃণা করেন, তাহলে গ্রামের মাটির উপর কোন অধিকারে দাঁড়িয়ে আছেন? এক্ষুনি আপনাদের ছুঁড়ে ফেলে দিতে পারি। কিন্তু আমাদের গ্রামের মানুষদের মন সর্বদা সরল, কাউকে কোনো রকম আঘাত করি না, সেটা মনের হোক কিংবা শরীরে। এসেছে আমাদের ছুঁড়ে ফেলার। এটা বলে জান্নাতরা আবারও নাকে হাত দিয়ে চলতে শুরু করলো। সন্ধ্যার দিকে বাসার সব কাজ সেরে খোলা একটা খেতে গিয়ে বসলাম। আরও পাড়ার অনেক ভাইয়েরাও আছে। গ্রীষ্মের দিনে সন্ধ্যাবেলায় খেতে বসে থাকার মজাটাই আলাদা। হালকা হাওয়া, জামা খুলে দিয়ে বসে থাকা, কেউ ফোন টিপছে, কেউ আবার বিড়ি সিগারেটে মেতে উঠছে, আবার কারো বাসার জোট ঝামেলা একে একে শেয়ার করে মাইন্ড ফ্রেশ করছে। গ্রামের মানুষরা এরকমেরই হয়, সবাই সবাইকে বিপদে আপদে সাহায্য করে। এর কথা ওকে বলে মন ফ্রি। আরও অনেক কিছুই আছে যা বলে কখনো প্রকাশ করা যাবে না। যতই সন্ধ্যা হচ্ছে ততই ভিড় বাড়ছে। চায়ের দোকানের পাশে ক্ষেত, চায়ের দোকানে কারোর সাথে তর্কাতর্কি, আবার কারোর সাথে হাসাহাসি লেগে আছে। এই পাড়াতে কে কী করছে, ওই পাড়াতে কী হচ্ছে, সবটা জানা যায় গ্রামের চায়ের দোকান থেকে। হঠাৎ দিকে অনেকগুলো ছেলেমেয়ে একসাথে হেঁটেতে চায়ের দোকানের পাশে থাকা ফুচকার স্টলের কাছে এসেই, ওই হ্যালো, ফুচকা বানান তো একদম ঝাক্কাস করে। ফুচকা দোকানের লাইট ওদের মুখের কাছে আসতেই আমি বুঝতে পারলাম এরা তো জান্নাতের ফ্রেন্ড। মামা, ফুচকা ভালোভাবে দিও, নইলে আবার থাপ্পড় পড়তে পারে, মনে রেখো কিন্তু। সবাই ক্ষেতের অন্ধকারের দিকে তাকালো। এই কে বললো এটা? জান্নাতের একটা ফ্রেন্ড, মানে রুহি বলল। রুহি হলো এই গ্রামেরই মেয়ে, শিওর না, তবে ফ্রেন্ড হবে হয়তো, নয়তো বোন। ও হ্যাঁ, ওর গ্রামের বাসায় এখানেই বলেছিল, তাহলে হয়তো ওর বোনই হবে। এটা বলেই রুহি মোবাইলের ফ্ল্যাশ জেলে ক্ষেতের দিকে নেমে এলো। আর এটা যে আমার বয়স খুব ভালো করেই জানে, তাই সোজা আমার কাছে এসে কোমরে হাত দিয়ে বলল, এই তুমি ওভাবে বললে কেন গো? তোর ওই শহরের ফ্রেন্ড নাকি বোন, ওই জান্নাতকে বলেছি। তুমি চেনো? জি, খুব ভালো করে। খুব ভালো। এটা বলে মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। রুহি আমাকে লাইক করে আমি আগে থেকে জানি, তবে আমাদের গ্রাম্য সমাজে এক গ্রামেতে এরকম ভালোবাসা ঠিক না। আর তেমন আমার কোনো ফিলিংসও নেই এর ওপর। একগাল হাসি সর্বদা, এক কথায় জাস্ট ডিভাইন। খুবই সুন্দরী আর বুদ্ধিমতীও। রুহি আবারও বলল, কাকা কেমন আছেন? জি ভালো। এটা বলে আমি উঠে পড়লাম, নয়তো আমার থেকে দূরে যাবে না। আমি দৌড়ে যেতে রুহি ওখানে দাঁড়িয়ে রইল। জানি আসতে পারবে না, কারণ গ্রামের মেয়েরা সবার সমানে একটা ছেলের সাথে বেশিক্ষণ কথা বলতে ভয় পায়। আমি এবার সোজা বাসায় গিয়ে আব্বুর সাইকেল টেনে হসপিটালের দিকে গেলাম। বেশি দূর নয়, হসপিটাল মাত্র কিলোমিটার। এখন বাজে রাত 9টা। মসজিদের সামন দিয়ে আসছি। মসজিদের পাশে রুহিদের বাসা, আর ওদের বাসার সামনে যেতে হাসাহাসি শব্দ পেলাম। হয়তো ওর ফ্রেন্ডদের নিয়ে হাসাহাসি করছে। বাসায় গিয়ে বসে আছি, এবার রান্না করব, তারপর খাবো। হারিয়ে ধুচ্ছি। আমি বাইরে দাঁড়িয়ে টিউবওয়েল চাপতে চাপতে এমন সময় রুহি আমার সামনে এসে দাঁড়ালো, হাতে একটা প্লেট নিয়ে। আমি ওকে দেখে চমকে উঠলাম। এই তুই এখানে কেন এত রাতে? এই নাও, খেয়ে নাও গিয়ে। আজ আর রান্না করা লাগবে না, আমি আবার কাল রাতে দেব। দিনে তো দিতে পারবো না যদি কেউ দেখে নেয়। আমি প্লেট না ধরে বললাম, সরি রুহি, আমি পারবো না নিতে। আর তুই চলে যা বাসায়, কেউ দেখে নিলে প্রবলেম হবে। না, আমি যাব না যতক্ষণ না তুমি খাবারগুলো নিচ্ছ আমার থেকে। বেশ সমস্যায় পড়লাম তো। রুহিকে বাসায় যেভাবে পাঠাতেই হবে। আচ্ছা আমাকে খাবারগুলো দে। আমার হাতে খাবারের প্লেটগুলো এবার দিল।
আমি এ কারণে নিলাম, কারণ ও এমনই একটা মেয়ে, যে মেয়ে আমার কাছে যেদিন ক্যাডবেরি চাইতো দোকানের সামনে থাকলে দেখতো আমায়, যতক্ষণ আমি না দিতাম ততক্ষণ নড়তই না। আর এই বয়সে এমন করে। আমি ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, কি বলো যা? যাচ্ছি বাবা, যাচ্ছি। এটা বলে রুহি হেসে হেসে চলে গেল। বুকটা ধড়ফড় করছিল যতক্ষণ রুহি আমার সাথে ছিল। যদি কেউ দেখে নিত তাহলে মহা মুশকিল হয়ে যেত। গ্রামে তো এটাই হয়, রাত দুপুরে কোনো মেয়ের সাথে কোনো ছেলেকে দেখলে সেখানে আর তার রক্ষা নেই। আবার আছে আব্বু আম্মু সম্মান নিয়ে টানাটানির ব্যাপারও একটা। আমি আবার রুহির দিয়ে যাওয়া খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাইরের কার্নিশে ব্রাশ আর মাজন নিয়ে যাওয়ার জন্য হাত বাড়াতে দেখি আবারও একটা খাবারের প্লেট। আমি দেখে চমকে গেলাম, আর তার উপরে একটা চিঠি। তাতে লেখা আছে, ওই এই কার্নিশে রাতের আর এখনের প্লেটটা রেখে দিবা, আর পারলে আমি দুপুরেও খাবারটা দিয়ে যাব, আর আজ খেতে যাওয়া লাগবে না। তোমার ওই বেডা পুরাই কাঞ্চন মল্লিক। যদি ভেঙে যায়। আমি চিঠিটা পড়ে মনে মনে হাসছি। মেয়েটার পাগলামিটা দিন দিন বেড়েই চলেছে। এটা বলে আমি চিঠিটা টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দিলাম। ব্রাশ নিয়ে বাইরে যেতেই পাশের বাসার এক কাকা বলল, কিরে তোর আব্বু কেমন আছে? জি ভালো আছে। ডাক্তার দেখা ভালো করে। আর হ্যাঁ শোন, খেতে যাবি নাকি? দেখছি, বাসার আগে সব কাজ সারি। আচ্ছা। আমি গোয়ালে ঢুকে গোবর তুলছি। আমি এবার গোবরের ছুরিটা মাথায় নিয়ে খেতে ফেলতে যাব, ঠিক তখনই জান্নাত কোত্থেকে যেন এসেই, বাহ, খুব সুন্দর লাগছে তো। খিল্লি না করে নিজের তরকারিতে তেল দিন গিয়ে, ওকে? এটা বলতে ও কেমন চুপ হয়ে গেল আর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর সাথে কি ফান করা চলবে না না কি? জি চলবে, তবে সেটার লিমিট রেখে। তাই নাকি? গ্রামের ছেলে। আমি খেতে সার ফেলে বাসায় এসে মুখ ধুচ্ছি। হঠাৎ দেখি রুহির ভাই আমাদের বাসার উঠোনে বসে আছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আম্মু আব্বু বাসায় নেই, কিছু বলবি নাকি? জি ভাইয়া, আমি একটু ডাকছে তোমায়। কেন? জানি না, আমি বললো তাই বললাম। আচ্ছা। আমি রুহিদা ব্রেকফাস্টের প্লেটটা নিয়ে রুমের ভেতরে এলাম। আমি খাবারগুলো মুখে দিচ্ছি আর ভাবছি, রুহি যে আমি লুকিয়ে খাবার দিয়ে যাচ্ছে সেটা রুহির আম্মু জেনে গেল না তো? আর রুহির আম্মু অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আমি একটু ভয় পেলাম, জান্নাতকে যদি রুহি কিছু বলে আমায় নিয়ে, যদি জান্নাত ওর আম্মুকে শুনিয়ে থাকে। না না, কী যাতা ভাবছি আমি। আর অত শত না ভেবে ব্রেকফাস্ট ছেড়ে ওদের বাসা দিকে রওনা দিলাম। ওদের বাসায় ঢোকার পরেই, আন্টি কিছু বলেছিলেন নাকি? ভাই ডাকতে এসেছিল? জি, বসো ওখানে। না না আন্টি, আমি এক্ষুনি চলে যাব। আপনি বলেন আমায় কিসের জন্য ডাকা হয়েছিল? বলছিলাম যে। পুরোটা না বলতে দিয়েই বাসার দুধওয়ালা এসে বলল, দুধটা দিয়ে যান। সাথে সাথে আন্টি দুধ আনতে বাইরে চলে গেল। আন্টিদের বাসায় সবাই আমাকে ভালোবাসে, আর আমি ওদের বাসার এগুলি ওগুলি সবটাই ঘুরি যখন আসি। এখন আর তেমন আসি না, কারণ রুহি বড় হয়েছে। আমাকে এখানে দেখলে মানুষ অন্য কিছু ভাবতে পারে। আমি আন্টির লেট দেখে ওদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। ছাদে যাই একবার, ওখানে কিছুটা সময় কাটিয়ে আসি। দোতলায় গিয়ে এবার সিঁড়ির একটা ভাঁজ ভেঙে চিলেকোটার সামনে এসেছি, তখনই দৌড়ে হাজির হলো ও হাঁপাতে হাঁপাতে। তুমি আমাদের বাসায়? জি, আন্টি একটু ডেকেছে তাই আর কি। ও আচ্ছা। জি, এটা বলে আমি আবারও সিঁড়ি ভেঙে উঠতে লাগলাম। ও আবারও। আচ্ছা চলো ছাদে গিয়ে কথা বলি। ছাদে গেলে অন্য সাথ থেকে কেউ দেখে নিতে পারে, আর আমি সব চাই না। আমরা ফ্রেন্ডলিভাবে কথা বললে হয়তো অন্য কিছু সবাই ভাববে। তাই আমি রুহিকে হালকা এসে বললাম, সরি রুহি, আন্টি আমাকে ডাকতে পারে, আমি গেলাম রে। এটা বলেই আমি দৌড়ে নিচে চলে এলাম। নিচে আসতে আন্টি বলল, নিচে চলে এলে কেন? শুনলাম জান্নাত তো তোমাদের কলেজে পড়ে। জি আন্টি। তবে যাও, একটু ওদের সাথে গল্প করো। না আন্টি, আমার বাসায় কেউ নেই, যা বলার একটু তাড়াতাড়ি বলুন। অভ্র, শোনো না, তোমার আঙ্কেল তো বাসায় নেই, তুমি একবার রুহিকে নিয়ে একটু বাজারে যাবে। ও নাকি জিদ করেছে ও একটা ড্রেস নেবে। কিন্তু আন্টি, আমার তো বাসায় কেউ নেই। কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আর শোনো, খেয়ে নিও, আমাদের বাসায় দুপুরে। রুহি সামনে এসে মুচকে আসছে। আমি ভালোভাবে বুঝলাম এটা রুহির কোনো একটা চালাকি। আমি আন্টির কথায় মাথা নাড়লাম। আচ্ছা এ রুহি, রেডি হয়ে নে। রুহি এবার খুশির ঝলক নিয়ে মাথা নিচু করলো। আচ্ছা আমি এখনই হচ্ছি। ওকে। এটা বলে আমি সোফায় বসে আছি। এদিকে আন্টি রান্না চাপায়, ওদিকে জান্নাত আর ওর ফ্রেন্ডরা খুব হাসাহাসি করছে। জান্নাতের একটা ফ্রেন্ড এসে আমার দিকে চোখ বড় বড় করে বলল, এই তোর সাহস তো কম নয়, তুই এখানে কি করিস? আমি মাথা নিচু করে নিলাম, কারণ এটা আমার বাসা, কিংবা এটা কোনো ফাঁকা এলাকা নয় যে ওদের সাথে তাল মিলিয়ে কথা বলবো।
তবুও বললাম, আন্টি একটু ডেকেছিল, তাই আর কি। ও আচ্ছা। এটা বলে জান্নাতের ফ্রেন্ডের উপরে চলে গেল। একটু পর দেখি রুহি আর জান্নাত দুজনে একেবারে হাত ধরে নিচে নামছে। রুহি বোরখা পরেছে, খুব সুন্দর লাগে এই সাজে মেয়েটাকে দেখলে, কিন্তু জান্নাতকে দেখে আমার মুড গরম হয়ে গেল। ছি, এই কী রকমের পোশাক পরেছে, একটা টপ আর হট একটা প্যান্ট। থাক, যে যা পরেছে পড়ুক, তাতে আমার কি। রুহি এবার আমার কাছে আসতেই, কে রে, রেডি? জি। আমরা এবার বাইরে এলাম, দেখি জান্নাত আসছে। আমি রুহির ভাইয়ের সাইকেলটা নিয়ে রুহির আম্মুর সামনে গিয়ে দাঁড়ালাম আর সিটে বসলাম। কিরে, বসে পড়। জান্নাত দৌড়ে সাইকেলের পিছনে বসতেই আমি পিছন ফিরলাম। আপনি যাবেন এটা তো আন্টি আমায় বলেনি। আন্টি এবার রান্নাঘর থেকে আমার কাছে এলো। আহ অভ্র, ও যেতে চাইছে, ওকে নিয়ে যা। কিন্তু আম্মু, আমি কিভাবে যাব? তুই তো সাইকেলটা নে, আর অভ্র আর জান্নাত একটা সাইকেলে যাক। এটা বলে আন্টি চলে গেল। রুহি রেগে ওর সাইকেল বের করে আমার দিকে এগিয়ে দিল। আমি এবার প্যাডেলে পা দিয়ে এগোলাম। কিছু দূর যাওয়ার পর দেখি জান্নাত খুব নাড়াচাড়া করতে লাগলো। এই গ্রামের এই ভাঙ্গা রাস্তায় যাওয়া খুবই অসহ্যকর ব্যাপার। আমাদের গ্রামের রাস্তাটা একটু খারাপ। জান্নাত আর সইতে না পেরে দবাস করে পড়ে গেল। আমি সাথে সাথে সাইকেল স্ট্যান্ড করে জান্নাতের কাছে গিয়ে আমার হাত বাড়িয়ে দিলাম। সরি, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই। যদি কিছু না মনে করেন তাহলে আমার হাতটা ধরে উঠতে পারেন। এটা রুহি দেখেই দৌড়ে এসে আমার হাতটা ছিটকেই, জান্নাত আপু, আমার হাতটা ধরো। রুহি রাগ করেছে, হয়তো জেলাস ফিল করছে। আবার আমার সাইকেলে জান্নাত চেপে বসলো। এবার আমার জামায় হাত দিতেই, এই কি করছেন? আমি গ্রামের ছেলে, আমার জামাতে অনেক ময়লা, গোবরের স্মেল পেতে পারেন। এটা বলতে আরও বেশি করে জান্নাত আমার জামাটা আরও বেশি করে চেপে ধরলো। আমি আর কিছু না বলে বাজারের দিকে এগোতে লাগলাম। বাজারে পৌঁছেই রুহির পছন্দের ড্রেসটা নিয়ে সাইকেলের কাছে দাঁড়িয়ে আছি আমি আর রুহি। এদিকে জান্নাত দোকান থেকে কিছু না আনতে গেছে, ও আসছে। আর আমাদের বাজারের কতগুলো বকাটে ছেলে জান্নাতের দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখছিস ভাই, কি মেয়ে মাইরি, পুরাই মাখন। বেশি না, শুধু একটা রাত পেতে চাই। গালগুলা দেখেছিস? ওই ফুলটুসি, নাম্বারটা পাওয়া যাবে নাকি? আরে নামটা তো বলে যাও। জান্নাত এগুলো শোনার সাথে সাথে দৌড়ে এলো আমার সামনে। আমি কিছু না বলে সাইকেলের সিটে চেপে বসলাম। বসুন। সাথে সাথে আমার জামার কলারটা ধরে আমার গালে ঠাস ঠাস করে দুটো মেরে দিল। আমি তো কিছুই বুঝতেছি না আমায় মারলো কেন। জান্নাতের চোখে পানি এসে গেছে দেখলাম। এবার আমার জামার কলার হিঁচড়ে, এই, আপনারা গ্রামের মানুষ? আমাকে যে ওরা কত রকমভাবে বিরক্ত করলো, আর আপনি শুধু দাঁড়িয়ে দেখেই গেলেন, কোনো রকম প্রতিবাদ না করে। রুহি আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি আমায় থাপ্পড় মারা দেখে ওর একটু ভালো লাগেনি। আমি একটু হেসে আমার গালে হাত বোলাতে বোলাতে বললাম, আমায় দোষ না দিয়ে নিজের পোশাকটাকে দোষ দিন, নিজেকে দোষ দিন। আচ্ছা, রুহিকে নিয়েও তো পুরো বাজারটা ঘুরলাম। কেউ বিরক্ত করেছে? করেনি তো, কারণ ও বোরখা পরেছে। আর আপনি কোথায় একটু হাঁটুর উপরে থাকে একটা প্যান্ট আর তার সাথে একটা টপস। আমরা গ্রামের ছেলে, আমরা সর্বদা উপকার করি, তবে এইসব ব্যাপারে নয়। আর আপনাকে দেখে তো একটা কুকুরও ঘেউ ঘেউ করে উঠবে। দেখুন রুহিকে কত সুন্দর লাগছে বোরখা পরে। মেয়েদের সৌন্দর্য বোরখায়, কোনো ছোট পোশাকে নয়। এই গ্রামের ছেলেটা বলছে আজ এটা শহর না, এটা গ্রাম। গ্রামে যেটা চলে সেটাই পরিধান করুন, দেখবেন কেউ আপনাকে বিরক্ত তো দূরের কথা, আপনার দিকে কেউ তাকাবেও না। আল্লাহ এত সুন্দর বানিয়েছে আপনাকে, সেটা সবাইকে দেখিয়ে কেন তাদের লালসার শিকার বানাচ্ছেন আপনার এই মায়াবী শরীরটাকে? রুহি আমার কথাগুলো মন দিয়ে শুনে আমার হাতে হাত রেখে, ঠিক বলেছ তুমি। আমি এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও জান্নাতের দিকে তাকালাম। আচ্ছা, আমায় প্রতিবাদ করা লাগবে তো ওই বকাটেগুলোর সাথে? এটা বলে আমি রাগে মনে এগিয়ে গেলাম। জান্নাত আমার হাতটা ধরে মাথা নিচু করে বলল, সরি, আমারই দোষ। আমার জন্য কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে হবে না। আরে না না, প্রবলেম ক্রিয়েট নয়, পুরো মিটিয়ে দিতে চাই। রুহি আমার চোখের দিকে তাকিয়ে বলল, একদম না, তুমি একা আর ওরা অনেকজন, তাও আবার বখাটে। চলো আমরা এখান থেকে যাই। আচ্ছা। এবার আমরা বাজার থেকে বেরিয়ে এসে ওদের বাসায় ছেড়ে আমি আমাদের বাসায় পৌঁছালাম। আমি ভাত আর আলু সেদ্ধ করছি। এখন বাজে প্রায় দুপুর 1:30। রুহি আমাদের রান্নাঘরে ঢুকতেই আমি চমকে গেলাম। এই, তুই ভোর দুপুরে আমাদের বাসায় কেন? যা, এখনই বাসায় যা। আম্মু তোমার জন্য খাবার পাঠালো তো। ওহ, শালার হার্টবিটই বেড়ে গিয়েছিল। আরে খাবারের কি দরকার ছিল? আমি তো রান্না করছিলামই। তোমায় না বলেছিলাম দুপুরে রান্না না করতে? কেন? না না না, কিছু না। এটা বলে চুপ হয়ে রইল। হঠাৎ রুহি আমার ক্লোজে আসলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আরও কাছে এলো রুহি। কি করছে রুহি? অন্য কিছু করবে না তো? আমি তো ভয়ে কাঁপছি।
দেখলাম রুহি আলতো বরসে আমার গালে হাত দিয়ে বোলাতে লাগলো। তখন খুব লেগেছে তাই না? আমি খুব রেগে গিয়েছিলাম, মনে হচ্ছিল জান্নাত আপুকে মেরে ফেলি। কেন? জানি না। এটা বলেই দেখি ওভেনের কাছে গিয়ে ভাতের হাঁড়িটাতে ডাবুটা ঢুকিয়ে নাড়াচাড়া করতে লাগলো। জানি এটা ওর আমার কাছে থাকার একটা বুদ্ধি। ওকে আমি সে ছোটো থেকে দেখছি। আমি বাসায় একা থাকলে কোনো না কোনো বুদ্ধি কাটিয়ে ঠিক আমার আশেপাশে থাকা ট্রাই করবেই। রুহি ভাত নাড়াতে নাড়াতে, ওই তুমি এত ভালো কেন? তুমি জান্নাত আপুর থাপ্পড় সহ্য করলে কিভাবে? আমি হলে না টেনে 4টা দিতাম। রুহি, সবটাতে গায়ে জোর দেখানো উচিত নয়। কিছু জায়গায় মানুষের পরিবর্তন আনার জন্য বুদ্ধিরও প্রয়োগ করা উচিত। মানে? ও কিছু না, এখন তুই যা। না, একটু পর যাব। রুহি যা, তোর আম্মু তোরে খুঁজবে। না, আম্মু জানে আমি এখানে আসছি। না তবু। রুহি রেগে আমায় ডাবু দেখে, এই কি তবু? এ লেগে যাবে কিন্তু। এই বলে আমি পেছু পা হতে যাব আর দেয়ালের সাথে ঠেস দিলাম। রুহি আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কে যেন তালি মারতে মারতেই, বাবা, প্রেমলীলা তো বেশ চলছে, চলুক তাহলে। আমরা এবার মাথা ঘোরাতে দেখি, আরে এ তো জান্নাত। বাট আমার বাসায় কেন? জান্নাতকে দেখতে আমি রুহিকে ঠেলে দূরে জান্নাতের কাছে এসে, ভুল বুঝবেন না প্লিজ, যা ভাবছেন তা সবটাই ভুল। চোখ কখনো ভুল বুঝে বুঝি? দেখুন, উল্টাপাল্টা ধারণা করা ঠিক না। রুহিবার রান্নাঘর থেকে বেরিয়ে এসে জান্নাতের হাত ধরল। আপু যা ভাবছো তা ভুল ভাবছো। ওই তুই চুপ, তুই ছোট, এসবের কি বুঝবি রে? আপু আমি তোমার থেকে মাত্র 2 বছরের ছোট, আমার জ্ঞান আছে। ভালো, আজকে তোর আম্মুকে পুরোটা জানাচ্ছি। আমি জান্নাতের কাছে গেলাম। প্লিজ এমনটা করবেন না, এমনিতে আপনি যা ভাবছেন পুরোটা ভুল। জান্নাত এবার ধমক দিল। ওই তুই এখানে কি করছিস রুহি? বাসায় যা। জান্নাতের ধমক শুনে রুহি চলে গেল ওদের বাসায়। জান্নাত আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে আসছে। আমি মাথা নিচু করে আছি। জান্নাত, যা ভাবছেন পুরোটাই ভুল। আজ তো দেখলাম গ্রামের ছেলেরা কতটা হানিকারক। একটা মেয়েকে তুই জোর করে ইজ্জত নেওয়ার চেষ্টা করছিলি। হায় আল্লাহ, এই মেয়ে বলে কি? আমার শুনেই তো কেমন শরীরটা কেঁপে উঠল। জান্নাত, আমি এমন কিছুই করতে চাইনি। জান্নাত আবার আমার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, তাই নাকি? আমি নিজেকে এবার শক্ত করলাম। জান্নাত আমাকে এরকম অবস্থায় দেখে খুব হাসাহাসি করছে, আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। আমি নিজের চুল ঠিক করতে করতে বললাম, যান যান বলুন গিয়ে, আর আপনার কাছে কী প্রমাণ আছে? হ্যাঁ, আর হ্যাঁ, রুহি আমার সব থেকে বড় প্রমাণ, কারণ ও সত্যটা বলবে। ওকে? তাই নাকি? জি। আচ্ছা তাহলে আসি। এটা বলেই জান্নাত আমার বাসা থেকে বেরিয়ে যাবে। ঠিক তখনই, এই যে শহরের ম্যাম, একটু শোনেন। সাথে সাথে দেখি জান্নাত আমার দিকে ঘুরে তাকালো। জি বল। আমার বাসায় এসেছেন, তাই আমার উচিত আপনাকে চা করে খাওয়ানো। সরি, আমি চা খাই না। ওয়েল, যদি কিছু খাওয়াতেই হয়, বার্গার পিৎজা এসব খাওয়া। সরি ম্যাম, আমাদের এখানে এসব পাওয়া যায় না। জান্নাত এবার ঘৃণার দৃষ্টিতে বলল, তোদের এখানে কি পাওয়া যায়? পুরাই খেতালাকা। ছি, কিভাবে এখানে থাকিস? একই তো চারিদিকে দুর্গন্ধ। ইউ, কি গন্ধ আসছে। এটা বলে নাক টিপে ধরল। ম্যাম, হতে পারে দুর্গন্ধ আপনাদের কাছে এটা, তবে এই দুর্গন্ধ আপনাদের ওই শহরে চলা ওই কলকারখানার চেয়ে অনেক বেটার। তুই কি বুঝবি শহরের মর্ম? দেখেছিস আমরা কিভাবে মানিয়ে চলি সমাজের সাথে, আর তোরা? জি, পেটের টানে মানিয়ে চলতে পারি। জানেন কি, গ্রামের এক এক বাসা আছে, এখনও তাদের এক এক দিন হাঁড়ি চাপিয়ে দিন কাটাতে হয়। আপনারা কি বুঝবেন? এসি রুমে থেকে 2 কলম চালিয়ে চাল ডাল বাজার থেকে কিনতে পারেন। যদি চাষ করতে হতো তাহলে আপনাদের ওই স্লিম ক্রিম কবে হারিয়ে যেত। গ্রাম তো গ্রামই হয়। জি অবশ্যই, কারণ গ্রামের খোলা আকাশের নিচে মুক্ত বাতাস পাবেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো পারলে কখনো ফিল করে দেখবেন। হয়তো আপনাকে আপনার শহরের ওই একঘেয়েমি রাস্তার চলা গাড়ি শব্দগুলোকে সরিয়ে নতুন করে ভালোবাসতে শেখাবে। হঠাৎ আমার পকেটের মোবাইলটা বাজতে লাগলো। হয়তো কল এসছে। দেখে আব্বু ফোন দিছে। আমি জান্নাতের দিকে সরে এসে ভাত নাড়তে নাড়তেই, জি আব্বু। হ্যাঁ, কোথায় আছিস? বাসায় আছি আব্বু। ওহ, খেয়েছিস? জি না আব্বু, তোমরা খেয়েছো? এই খেলাম। তোর আম্মু আর আমি কখন খাবি? এই তো এবার গরু এনে ওদের খেতে দিয়ে গোসল সেরে খাবো। ওহ। আর আব্বু কেমন আছো এখন? অনেকটাই ভালো, ডাক্তার বলেছে বিকালে সেরে দেবে। তুই আসতে পারবি কি? জি আব্বু, আমি বিকেলে চলে যাব। আচ্ছা। জি আব্বু, এখন রাখি, গরুগুলোকে নিয়ে আসতে হবে।
হুম। এবার ফোন রেখে দিল। আমি বাইরে এসে দেখি জান্নাত নেই। যাক, ভালোই হয়েছে, ও নেই তো আরও ভালো। মাথাটা পুরো চিবিয়ে খাচ্ছে। বিকেলের দিকে আব্বুকে বাসায় নিয়ে এলাম। আব্বুর এখন রেস্টের প্রয়োজন, তাই আমি ঠিক করলাম কিছুদিন বাসাতেই থাকবো। রাতের দিকে শুয়ে আছি আর ইউটিউবে গান শুনছি। হঠাৎ দিকে একটা আননোন নাম্বার থেকে কল এলো। রিসিভ করলাম। হ্যালো, কে? আমি। আরে এ তো একটা মেয়ের ভয়েস। আমি মানে কে? আমি মানে আমি। ও, নামটা বলবেন তো? নাম নেই আমার। ওকে, রাখলাম। এই 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 শোনো না। কি? আর কে আপনি? এত রাতে ডিস্টার্ব করছেন কেন? রাতে আমি তো শুধু ডিস্টার্ব করছি, বাট তুমি তো আমার মনকে ডিস্টার্ব করেছো। আরে কে আপনি সেটা তো বলবেন। নাম না জানা এক পাখি। আমি আপনার কবিতা শায়রি শোনার জন্য ফোনটা রিসিভ করিনি। যদি কিছু বলতে চান বলুন, নয়তো আমি রাখলাম। খুব ভাব, তাই না? আরে ভাব কেন হবে? আপনাকে আমি চিনি না জানি না, তাহলে কিভাবে বলবো? বললাম না আমি এক কোনো নাম না জানা পাখি। উফ, এটা বলে আমি ফোনটাই রেখে দিলাম। আরে কে রে ভাই এটা? কেন জ্বালাচ্ছে? হয়তো রং নাম্বার, তাই আমি কোনো কিছু না ভেবে আবারও ফোন টিপতে লাগলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙলো মোরগের ডাকে। গা ডলতে ডলতে ব্রাশ মুখে নিয়ে গলে ঢুকে গোবর তুলে ফেলতে গেলাম খেতে। বাসায় এসে এবার কিছু খেয়ে লাঙ্গল আর গরু নিয়ে বেরিয়ে পড়লাম ক্ষেতের দিকে। এখন ধান বোনার টাইম, চাষ দেওয়া লাগবে। আমি খেতে গিয়ে গরুগুলোর সাথে লাঙ্গল লাগিয়ে জলা জমিতে চাষ দিচ্ছি। কপাল থেকে ঘাম ঝরছে, প্রচুর রোদ। আমি হেই হেই করে গরু তাড়াচ্ছি আর কাদা করছি। আমার গোটা শরীর এখন কাদা মাটি জলে সেটা। আমি দূর দিকে তাকিয়ে দেখি একদল মেয়ে আমার দিকে আসছে। জমির মাথায় মাথায় আসছে, ঠিক ভালো করে চলতে পারছে না, হেলে ধুলে চলছে। আমি ওদের দিকে আসছে খুব। আমার কাছাকাছি আসতে দেখি জান্নাত আর ওর ফ্রেন্ডরা। জান্নাত পুরোই ঝুলে পড়েছে, কারণ ও বেশি টলমল করছে। আমার কাছে এবার আসতেই নিজের তাল সামলাতে না পেরে দপাস করে আমাদের খেতে আচার খেলো। সবাই তো হি করে হাসছে, আমারও খুব হাসি পেল। বাট আমি হাসছি না, কারণ জান্নাত খারাপ ভাবতে পারে। ওর গোটা শরীর এখন কাদা। আমি হালতে পেয়ে জান্নাতের দিকে এগোলাম। ওর পা কাদায় ঢুকে গেছে, বের করতেই পারছে না। আমি এবার ওর দিকে তাকাতেই, এই কি দেখছিস? হেল্প কর না। ভেবে নিন এটা গ্রামের ছেলের কাদামাখা হাত, যদি খারাপ লাগে। না, লাগবে না। ওকে। আমি এবার পাগুলো হাত দিয়ে আস্তে আস্তে টেনে তুলে দিলাম উপরে। জান্নাত আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাদায় পড়ে যাওয়া শরীরের উপর টপটা আর হট প্যান্টটা ভিজেই গেছে। ওর বুকের প্রতিটা ভাঁজ বুঝতে পারা যাচ্ছে। আমি আমার মাথা থেকে গামছা খুলে ওর বুকে দিয়ে দিলাম আর বললাম, জি এবার বলুন, হঠাৎ এদিকে? আমরা সবাই ফিরে যাচ্ছি। আচ্ছা, আবার আসবেন? জি। আর তুই কবে যাচ্ছিস? দেখি এসব ঠিক করে যাব। ও আচ্ছা। তা আমাদের গ্রাম কেমন লাগলো আপনার? একদম ডিসগাস্টিং, কাদা ধুলো, ছি। আচ্ছা, এবার আপনারা যেতে পারেন। আপনাদের জন্য আমাদের গ্রামটা লজ্জাবোধ করছে। তোকে আমি দেখে নেব। এই তো দেখতে এলেন আমি কেমন আছি কিনা। ও হ্যালো, তুই আমাদের ক্লাসমেট, তাই এলাম। ধন্যবাদ, এবার যেতে পারেন। জানা তোমার চোখের দিকে তাকিয়ে বলল, আর কিছু? জি, যদি নিয়ে যেতে পারেন তো গ্রামের একটু ভালোবাসা নিয়ে যান। সাথে আমি তোরেও চাই। মানে? না না, কিছু না, চলি রে। আচ্ছা, আর হ্যাঁ, গামছাটা রুহিকে দিয়ে আমাদের বাসায় পৌঁছে দিতে বলবেন। আমি আর কোনো কিছু না ভেবেই হালে মন দিলাম। আবারও আজ মাঝরাতে ফোন, সে আননোন নাম্বার থেকে। হ্যালো। জি, কি করো? আরে ভাই, কে আপনি? ভাই না, তোমার বাবু। বাবু মানে? এই রাখুন তো, বাই। এই এত রাগ কেন? হ্যাঁ, যা খুশি মনে করতে পারেন। এটা বলে আমি ফোন কেটে দিলাম। আমি আননোন নাম্বারে কথা বলতে বেশি ইন্টারেস্ট নই। আর কে এই মেয়ে? পরপর 2 দিন ফোন দিল। সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে বের হলাম। চোখে খুব রোদ লাগছে, তাই আমি কপালে হাত রেখে চারদিকে তাকালাম। বেশ, আজ সকালটা সুন্দর, একটু গরম আছে বটে, তবে এই সকালের সৌন্দর্য আর বিশুদ্ধ হওয়া খুবই মনোরম। আমি ব্রাশ করে মুখ ধুয়ে আব্বুর কাছে গেলাম। গিয়ে দেখি আব্বু গোয়ালে গোবর তুলছে। আব্বুরা এমনই, যতই তাদের শরীরে অসুস্থ থাকুক না কেন, তারা কখনো হার মানে না। আমি আব্বুর সামনে গেলাম। তোমায় না ডাক্তার বলেছে রেস্টে থাকতে? জি বলেছে। তো কাজ করছো কেন? আমি তোর আব্বু হয়ে তোকে এসব কাজ কিভাবে করতে দেই বল? অনেক হয়েছে, যাও রুমে যাও, আমি শার্টটা খেতে ফেলে দিয়ে আসছি। ওকে, ওঠো। আমি আবার আব্বুর হাত ধরে তুলে রুমে পাঠিয়ে দিলাম। আমি ক্ষেত থেকে সার ফেলে বাসায় এলাম। আব্বু আম্মুর আলোচনা চলছে। বুঝলে অভ্রের আম্মু, এবছর কিভাবে ধান চাষ করব বুঝতে পারছি না।
আমি তো এতটুকুতেই হাঁপিয়ে পড়ছি। আর সকালে ক্ষেতের দিকে গিয়ে দেখলাম ছেলেটা হাল লাগিয়ে চাষ দিয়েছে। আম্মু এবার কি আর করা যাবে, এবছর না হয় থাক, যতটা পারবো আমি আর অভ্র ততটাই লাগাবো। কিন্তু অভ্রের আম্মু, অভ্রের পড়াশোনার খরচ তো অনেক, সেগুলো কোথা থেকে আসবে? আবার সংসার। তুমি চিন্তা করো না, ঠিক ম্যানেজ হয়ে যাবে। না অভ্রের আম্মু, আমাকে এভাবে বসে থাকলে হবে না, যেভাবেই হোক চাষ করতেই হবে। আমি আড়াল থেকে আব্বু আম্মুর কথা শুনছি আর ভাবছি, আব্বু মানুষটা মনে হয় একটা জড় বস্তু। এত কষ্ট ব্যথা পাওয়ার পরেও হাসি মুখে বলছে আমায় হারলে চলবে না, কারণ আব্বু জানে সে ছাড়া গোটা সংসার অচল। সন্তানের বইয়ের সুখের জন্য কি না করে একটা পুরুষ, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে তাদের খুশি করার। আমি এবার সোজা রুমে ঢুকলাম। আব্বু, আমি তাহলে ক্ষেতের দিকে যাচ্ছি হাল নিয়ে। না না, তোকে যাওয়া লাগবে না। কেন? কেন? আবার তুই ভালো হাল চালাতে পারিস না তাই? জানি আব্বু আমায় কোনো রকম কাজ করতে দেবে না, শুধু এটা একটা বাহানা। আর আমি না গেলে আব্বু ঠিকই আমায় কোনো জায়গায় পাঠিয়ে সোজা হাল নিয়ে জমিতে যাবে। যা পারি তাই দিয়ে হবে। আমি গেলাম আব্বু। কিছু খেয়ে তো যা বাবু। না আম্মু, একেবারে জলখাবারে খাবার পাঠিয়ে দিও কাউকে দিয়ে। এটা কি বলছিস, তুই অতক্ষণ না খেয়ে থাকবি? এই খেয়ে যেখানে খুশি যা। ও, আমি আসছি। এটা বলে বাসা থেকে গরুর হাল নিয়ে বেরিয়ে পড়লাম। কাঁধে লাঙ্গল, হাতে একটা লাঠি। গরুগুলোকে তাড়াতে বাসা থেকে একটু দূরে জমি আছে, ওখানে উপস্থিত হলাম। লাঙ্গল জোরে হাল দিচ্ছি। হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে, কাঁধা থেকে পা তুলতে প্রবলেম হচ্ছে। আর পরপর 3 দিন হাল চালাচ্ছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি। এখন বাজে 9:30। দেখি আমার জন্য রুহি খাবার এনেছে। আমার কাছে এসে জমির মাথায় গালে হাত দিয়ে বসে আছে। আমি কিভাবে বসে থাকতে দেখে বললাম, এই কি ব্যাপার, বাসায় যা। না, তোমার আম্মু বলেছে খাবার খাইয়ে আমায় বাসায় যেতে। আমি খেয়ে নেবো, তুই যা। না, তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ আমিও যাব। ও অনেক রোদ, তুই যা বলছি। না। রুহি বড্ড জেদি মেয়ে, তাই আমি হাল থামিয়ে পাশে একটা গাছের তলায় গিয়ে বসলাম। রুহি খাবার নিয়ে আমার সামনে আসতেই, নে নে তাড়াতাড়ি দে। আমার ব্যাগটা না দিয়ে দেখি ও নিজের খাবারগুলো বের করে আমার সামনে বসে রইল। আমি টিফিন বক্সটা হাতে তুলে খাচ্ছি, খুব ক্ষুধা লেগেছিল। রুহি আমার দিকে তাকিয়ে বলল, বড্ড কষ্ট হচ্ছে বলো? না, সুখ হচ্ছে। রুহি মুখটা বাঁকালো। ভালো কথাও জিজ্ঞেস করতে নেই। আমি আবার হেসে দিলাম। এই তুই খাবার দিতে এলি কেন? আমায় পাঠালো তাই। ও আচ্ছা, অন্য কেউ ছিল না বুঝি? আমি কি করে জানবো? আর তুই রাগ করছিস কেন? না, আমি রাখছি না তো। আর বেশ তো জান্নাত আপুর সাথে চলছে, তাই না? কি চলছে? ওই যে খুব তাকাচ্ছিল ওর দিকে। তো কি হবে শুনি? তাকাচ্ছিলাম তো। আর তুই যা ভাবছিস ওসব কিছুই না। ওসব না হলেই ভালো। আর যদি হয় তোমাকে না। কি আমার শুনি? কিছু না। এই বল কি? তোমায় সব বলা লাগবে নাকি? জি বলা লাগবে। তুমি কি আমার বোন নাকি যে সব বলবো তোমায়? জি আমি সব। বল এবার। সত্যি তুমি সব বড়? জি জি। এই না না না, বর মানে কি? কিচ্ছু না। ওকে ওকে। এটা বলে আমি মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। ও আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি। মাঝে মাঝে আমি মাথা তুলতেই দেখি ওর চোখ সরিয়ে নিচ্ছে। আমি এবার খাবার খাওয়া সেরে হাত ধুলাম। হাত মোছার জন্য মাথা থেকে গামছাটা খুলতে যাব, ঠিক তখনই ওর ওড়নাটা আমার দিকে এগিয়ে দিল। গামছা খুলতে হবে না, এই নাও, আমার এটাতে মুছে নাও। না, এটা বলে আমি গামছায় হাত দিলাম। রুহি এবার রেখে আমার হাত ধরে ওড়না দিয়ে আমার হাত মুছে দিল, আর মুখটাও। রুহি এবার হালকা একটু হাসলো। আমি রাগে লোক দিতেই রুহি ভয় পেয়ে গেল। আমি কি করব? তোমায় আবার গামছা খুলতে হবে, আবার মাথায় বাঁধতে হবে, তাই তো বললাম। রুহির এই গাল ফোলানো রাগটাতে অনেক বেশি মায়াবী দেখায়। মেয়েটা স্টাইলিশ নয়, পুরোটাই সাদাসিধে, খুব মায়াবী। দেখতেও খুব সুন্দর। গায়ের রং ধবধবে সাদা। একটা চুড়িদার পরে বুকের ওপর ওড়না, পায়ে নূপুর, চুলটা খোপা করা। আমি ওর দিকে তাকিয়ে, আচ্ছা তাহলে তুই যা, আর আম্মুকে বলে দিস যে অব্র ভাই এসে দুপুরে আসবে। এই পুরো জমিটা চাষ দিয়ে। রুহি এবার রাগি লোক দিয়েই, ওই ভাইয়া মানে? জি, আমি তো তোর ভাইয়া, তাই না? আমি তোমাকে ভাইয়া বলে মানি না। আমি বুঝতে পারছি ও তো আমায় লাইক করে, বাট আমি তো করি না। আরে তেমন কোনো ফিলিংসই নেই ওর জন্য। আমি ওর ভাইয়া হওয়ার অনেক চেষ্টা করছি, বাট ও বানাতেই চায় না। আমি এবার রুহির দিকে তাকিয়ে একটু হালকা হাসলাম। আচ্ছা বাবা, একটা বন্ধুত্ব ভাবিস নাকি? তাও না। তবে এবার খাবারের ব্যাগটা হাতে নিয়ে আহ্লাদি হয়ে নড়ে চড়ে লজ্জায় হাসতে লাগলো।
আমি যেটা ভাবি সেটা হলো পরে বলবো। আমি রুহির দিকে তাকিয়ে একটু হাসলাম। পাগলি একটা, যা, আম্মু না হলে চিন্তা করবে। আচ্ছা, আর হ্যাঁ, একটু কথা বলতে কি দোষ হয় নাকি? মানে? কিছু না, গেলাম। আর হ্যাঁ, বেশি রোদ লাগলে গাছের নিচে বসবা। আচ্ছা বাবা, তুই যা। রুহি জমির মাথায় মাথায় চলে গেল গ্রামের দিকে। আমি পকেট থেকে মোবাইল বের করে গান চালু করে ইয়ারফোন কানে দিয়ে দিলাম। গ্রামের ছেলে হতে পারি, বাট আমাদের কাজের সময় গান ছাড়া চলে না। আমি তো এমনই, যাই কাজ করি কানে ইয়ারফোন লাগিয়ে করি। আমি আবারও হাল চালাতে লাগলাম। গরুগুলো নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে আস্তে আস্তে। ওদের খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। আমি ওদের আস্তে আস্তে বলছি, আর একটু আছে, তাহলে আজ আপনাদের ছুটি মহাশয়গণ। হঠাৎ আমার ফোনটা বাজতে লাগলো। আমি ইয়ারফোনের বাটনে চাপ দিতেই ফোন রিসিভ হলো। হ্যালো। কি করো? আরে ভাই, এ তো মনে হচ্ছে সেই মেয়ে, বাট আমি শিওর না, কারণ পকেটে আমার মোবাইল, আর দেখতে পারবো না সে আননোন নাম্বার নাকি। কে? তোমার বাবু আমি। আরে ইয়ার, কে বাবু? কাল কল দিয়েছিলাম, মনে নেই? জি আছে, বাট আপনি কে? তোমার ফিউচার বউ। আব্বে, বিরক্ত কেন করছেন? কোথায় বিরক্ত করছি বাবু? আমি বুঝি তোমার খবর নিতে পারি না? যদি সাহস থাকে তো সামনে আসেন। এই তো গিয়েও ছিলাম। এসেছিলেন মানে? না মানে তোমার বুকে। এই ফালতু বকবেন না তো, রাখুন। এটা বলে আমি আবারও ইয়ারফোন বাটনে চাপ দিয়ে ফোন কেটে দিলাম। আমি হাল দিয়ে বাসায় পৌঁছালাম। বাসা থেকে আর আজ বের হলাম না কোথাও। সন্ধ্যার দিকে সে মাঠেতেই বসে আছি, যে মাঠের পাশে চায়ের দোকান। বেশ আরামদায়ক জায়গাটা, হালকা বাতাস পড়ছে। সবাই বসে গল্প করছে, সুখে দুঃখে। আবার কেউ গেম খেলছে, আবার কেউ লাভারের সাথে চুপি চুপি মাথা নামিয়ে কথা বলছে। আমি ফোন বের করে ইউটিউবে গেলাম। কানে ইয়ারফোন লাগানোই আছে, গান শুনছি। এমন সময় আবার একটা আননোন নাম্বার থেকে কল এলো। আমি ধরলাম না, কারণ আমি আননোন নাম্বারটা ইগনোর করি বেশিরভাগ। আবারও দেখি রিং করছে, হয়তো কলটা ইমার্জেন্সি, তাই রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কে? আমি হলাম কেউ না, রাখলাম। এটা বলে ফোনটা কেটে দিল। আমি বুঝতে পারছি না যে মেয়েটা আমার রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করে। বয়সের কিছুটা মিল আছে, আমার সাথে মেয়েটা ঠিকভাবে কথা বলে। বাট আজ অন্য নাম্বার থেকে ভেবে ভয়েস চাপের একটা বয়স শুনতে পেলাম। আমি তো কিছু বুঝতে পারছি না। রাতে ঘুমাতে যাব, ঠিক তখনই সে রাতে ডিস্টার্ব করা নাম্বারটা থেকে ফোন এলো। আমি রিসিভ না করে কেটে দিলাম। আবারও দেখি কিছু মিনিট পর ওই সন্ধ্যায় সে নাম্বার থেকে কল এলো। আমার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে এখন। এটা কি একজন নাকি আলাদা আলাদা? আর সে কে যে আমার এভাবে কল করে ডিস্টার্ব করছে বারবার আর কনফিউজ করছে? পাঠক ভাইরা, কিছু বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। কিছুদিন পরে আমি মেসে চলে এলাম। আমার কলেজ থেকে যে সাসপেন্ড করেছিল 7 দিনের জন্য, সেটা অনেক আগে হয়ে গেছে। তাই আমি আবার নতুন করে কলেজে যাচ্ছি সাইকেল নিয়ে। কলেজের ভেতরে ঢুকলাম এবং সাইকেল পার্ক করে মাথা নিচু করে ক্লাসরুমের দিকে এগোচ্ছি। জান্নাত কোত্থেকে যেন এসে আমার সামনে দাঁড়ালো। ওই, কবে এলি? আমি জান্নাতের দিকে তাকালাম। কাল। ও। এটা বলে আবারও ক্লাসরুমের দিকে এগোতে লাগলাম। আবারও জান্নাত আমার সামনে আসলো। ওই, দাঁড়ো না। আমি আবারও জান্নাতের চোখের দিকে তাকালাম। না, ক্লাসে যেতে হবে। উফ, একদিন ক্লাস মিস করলে কিছুই হবে না। এটা বলে আমার হাতটা ধরলো। আমি সাথে সাথে কেমন চমকে গেলাম। শরীরে আলাদা একটা অনুভূতি কাজ করছে। খুব কাছের একটা মানুষ আজ হাত ধরেছে বলে মনে হচ্ছে। বুকের বাঁ পাশের হাতটা জোরে জোরে কাঁপছে। আমি ভয়ে ভয়ে ওর থেকে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। আমায় যেতে হবে ক্লাসে, এটা বলে আমি দৌড় দিলাম। আর জান্নাত রাগে লোক দিয়ে মাটিতে লাথি মারলো। আমি ক্লাসরুমে এসে বসে আছি। জান্নাত এলো, আর সাথে ওর ফ্রেন্ডগুলো। জান্নাত দিকে আমার কাছে এসে ইশারায় বেঞ্চের এদিকে যেতে বলল। আমি সরে বসতেও আমার গা ঘেঁষে বসলো আর মাথা নিচু করে আমাকে বারবার দেখতে লাগলো। আমি ভয় পেয়ে ওর দিকে তাকাতেই পারছি না। ক্লাস চলাকালীন আমার দিকে তাকিয়ে আছে। আমি ক্লাসের লেকচারে মন দিতে পারছি না। শুধু মন চাইছে জান্নাতের ওই চোখের মায়াতে ডুবে থাকতে। মেয়েটা মাঝে মাঝে মুচকে হাসছে, আর ওর চোখগুলোতে বারবার কি যেন বলছে আমাকে ইশারায়। ক্লাস শেষ হতেই দৌড়ে বাইরে চলে এলাম, কারণ জান্নাতের কাছে থাকতে এখন কেমন যেন লাগছে। জানি না এটা ভয় নাকি ওর প্রতি আমার একটা ভালো লাগা। না না, এটা কিভাবে সম্ভব? আমি কোথায় আর ও কোথায়? অব্র, তুই যা ভাবছিস কখনো সম্ভব নয়। তোকেও হেট করে, আর তুই একটা গ্রামের ছেলে, তোকেও কখনো এরকম একটা স্টাইলিশ মেয়ে পাত্তাই দেবে না। আমি ঠিক ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে মাথাটা নিচু করে এসব ভাবছি। আবারও দেখি জান্নাত আমার সামনে আসলো। ওই, তোর খুব তাড়া না? না না, তেমন কিছু না। তাহলে দৌড়ে এলি কেন? না মানে একটু। সব বুঝি, চল ফুচকা খাই। ফুচকা খাই মানে? জান্নাত আবারও হেসে হেসে আমার দিকে তাকিয়ে বলল।
জি চল না। এটা বলে হাত ধরে টানতে লাগলো। পারলাম না নিজেকে আর আটকাতে। কেন জানি না জান্নাতের মায়াতে আমি আটকে পড়েছি। এই কালার করা চুল, ওই চোখের নিচে লাগানো কাজল, ওই পায়ে পরা হিল, ও শরীরে পরা টপ জিন্স। ফুচকার দোকানে গেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি একটা প্লেট নিয়ে। আমি এবার আশ্চর্য হলাম। কি হলো, প্লেট নিন। আপনি খাবেন না নাকি? জি খাবো। তাহলে প্লেট নিন। কাকা ফুচকা দিন ওনাকে। না লাগবে না, আমি তোমার প্লেট থেকেই নিয়ে খাবো। আমি ভাবতে লাগলাম, টাকা নেই মনে হচ্ছে আজ ওই মেয়ের কাছে, তাই এত দরদ আমার প্রতি। যাক, খাক তাহলে। এবার আমার প্লেট থেকে ফুচকা খেতে লাগলো। ফুচকা খাওয়া শেষ করে আমি টাকা দিতে যাব, তখনই জান্নাত আমায় না দিতেই ও নিজে টাকা দিল। আমার কেমন ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। ওর কাছে টাকা ছিল তো আমার প্লেটের ফুচকা কেন খেলো? আমরা ফুচকার দোকান থেকে বের হতেই, আচ্ছা আপনি আমার প্লেট থেকে ফুচকা নিয়ে খাচ্ছিলেন কেন? জানি না। আমি তো গ্রামের খ্যাত ছেলে, আমার প্লেট থেকে আপনার খাওয়াটা সত্যি অনেক খারাপ। জান্নাত এবার মাথা নিচু করে চুলগুলো কানের কাছে গজিয়ে দিয়ে বলল, অভ্র, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে গ্রামের মানুষরাও মানুষ হয়। যাই হোক, বুঝতে তো পেরেছেন। তোর জন্য। জান্নাত আমার পাশাপাশি হাঁটছে, খুব ভালো লাগছে। আজ এই মেয়েটাকে এতদিন আমি শত্রু ভাবতাম, খারাপ চোখে দেখতাম, কিন্তু আজ মেয়েটাকে সত্যি অপরূপ লাগছে। ওর হাতের সাথে আমার হাতে স্পর্শ পাচ্ছে বারবার। ও মাথা নিচু করে হাঁটছে, আর আমিও। আচ্ছা, তোর কি এসব জিন্স টপ পছন্দ না? জি পছন্দ না, তবে আমার পছন্দে কার কি যায় আসে বলুন? আমার বউ বা গার্লফ্রেন্ড নেই যে তাকে বলবো। আর আপনি এই কথা আমায় জিজ্ঞাসা করছেন কেন? আমারও বয়ফ্রেন্ড এমন। জান্নাতের মুখ থেকে বয়ফ্রেন্ড শব্দটা শোনার পরই আমার বুকটা কেঁপে উঠল। আপনার বয়ফ্রেন্ড আছে? জান্নাত এবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি মনে হয়? আজকাল মানুষের মুখ দেখে বোঝা যায় না যে কে কতটা সতী আর কে কতটা অসতী। জান্নাত কথাটা শোনা মাত্রই আমার কান ধরে টেনেই, ওই তুই এত বেশি বলিস কেন? খুব কবি হয়ে গেছিস তাই না? আমার বফ নেই, ওকে, আমি মজা করে বলেছিলাম। শোনার একটা শান্তি পেলাম আমি জান্নাতের চোখের দিকে তাকালাম। জান্নাত, এভাবে আপনার আমার মেশাটা ঠিক না। কেন মিশবো না? 100 বার মিশবো। এটা বলেই আমার ডান হাত খুব শক্ত করে মুঠো করে ধরলো। কেন মিশবেন শুনি? আমি তো আপনার কেউ না। জান্নাত সাথে সাথে আমার চোখের দিকে তাকিয়ে আরো জোরে হাতটা মুঠো করে। সব মানে? না না না, মানে ফ্রেন্ড আমরা। হ্যাঁ, আমরা ফ্রেন্ড আজ থেকে। সরি, আপনাকে আমার ফ্রেন্ড বানাতে পারবো না। কেন? ফ্রেন্ড অনেক ডিমান্ডিং হয়। 2 দিন ছাড়া ট্রিট চাই, 2 দিন ছাড়া এন্নার বার্থডে সেলিব্রেশন করা, 2 দিন বাদে পার্টিতে যাওয়া। পারবো না আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে। আমার ফ্রেন্ডশিপ আমার লেভেলের মানুষের সাথেই মানায়, কারণ আমি মধ্যবিত্ত এক ফার্মার ফ্যামিলির ছেলে। জান্নাত আমার গালে একটা টাচ করে থাপ্পড় মারলো আর আমার দিকে আঙ্গুল তুলে বলল, ওই তুই কি ভাবছিস বলতো? আমি কি তোর থেকে টাকা চাই? আরে শুধু ফ্রেন্ডশিপ করতে চাই। ভেবে নে আমিও একটা গ্রামের মেয়ে, ভেবে নে আমিও তোর লেভেলের একটা মানুষ। এটা বলে আমার হাতটা ছিটকে ফেলে এগিয়ে চলে যাচ্ছে হনহন করে। মেয়েটা হয়তো খুব রাগ করেছে। মেয়েটাকে যেতে দিতে কেন জানি মন চাইছে না। আমি এর সামনে গিয়ে কান ধরলাম। আচ্ছা বাবা, সরি, এবার মাফ করে দিন। এটা বলে আমি সেট আপ করতে লাগলাম। জান্নাত আবারও গাল ফুলিয়ে, এতে মাফ হবে না। তবে ফ্রেন্ডশিপ করছিস কিনা বল। জি করলাম। ওকে। এটা বলে দেখি ভাব দেখে আগে আসছে। আমি আবারও দৌড়ে সামনে গেলাম। এখনও রেগে আছেন? জি, আরো রেগে গেলাম। কেন? এই ফ্রেন্ডকে কখনো আপনি দিয়ে কথা বলে? জি না। তাহলে তুই কেন বলছিস? ও ওকে, সরি। জানিস তো অভ্র, তোকে এই জন্যই খুব ভালো লাগে। এটা বলে আমার হাত ধরে চলতে লাগলো। আমি ওর হাতটাকে জোর করে ধরলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে আর মাথা নিচু করে চলছে। একটা গাছের নিচে গিয়ে এবার বসলাম। জান্নাত আমার সামনে বসলো, ব্যাগের উপর গালে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে। জান্নাত, এভাবে তাকাস না, তোর চোখের প্রেমে পড়ে যেতে পারি। পড়ে জানা, তারপর উঠতেই দেব না। পাগল নাকি? আচ্ছা জান্নাত, আমি উঠে রে, মেসেজ দিতে হবে, আর আজ ক্লাস করতে ভালো লাগছে না। আচ্ছা যা তাহলে। আমি এবার মেসেজ দিকে কিছুটা এগিয়ে আসতে দেখি আননোন নাম্বার। শালা শুধুই বিরক্ত করে। আমার ফোনে তো ব্ল্যাক লিস্টের অপশন পাচ্ছি না যে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলবো। ফোনটা রিসিভ করলাম। কি চাই? তোমাকে। উফ আল্লাহ, পাগল নাকি? আগে ছিলাম না, তবে এখন হয়ে গেছি। তাই নাকি? জি। আচ্ছা, তুমি মেসে পৌঁছে গেছো? মানে আমি মেসেজ থেকে আপনি কিভাবে জানলেন? যাকে ভালোবাসি
তার সবটা জানতে হয়। এই আম্মু আসছে, রাখলাম। এটা বলে ফোন রেখে দিল। এটা কে জানে। আমি আর কিছু না ভেবে সোজা মেসে চলে এলাম। বিকেলের দিকে মেসের বাইরে দাঁড়িয়ে আছি আর মোবাইল টিপছি। আমার সামনে একটা স্কুটি এসে দাঁড়ালো। এবার আমি চোখ তুলে তাকাতে দেখি একটা কালো বোরখা পরা মেয়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে। আমি ভাবলাম অন্য কাজে দাঁড়িয়েছে, আর আমি মেয়েদের দিকে তাকাতে একটু বেশি লজ্জা পাই, তাই আমি পেছনে ঘুরে গেলাম। এবারে মেয়েটা বলল, ওই স্কুটিতে বসো। আজব, এই ভয়েসটা মেয়ের আগে শুনেছি। আমি মেয়েটার কথাটা পুরোপুরি না বুঝতে পেরে মেয়েটার দিকে তাকালাম। আমাকে বলছেন? জি, তোমাকে। হ্যাঁ বলুন। ওই আপনি কি? আজব, আমি আপনাকে চিনি না তো আপনি ছাড়া কি বলবো। এবার মুখ থেকে বোরখার কাপড় সরাতে আমি চমকে গেলাম। আর এ তো জান্নাত বোরখা পরেছে। আমি ভেবে আশ্চর্য হচ্ছি। কি মিস্টার, অবাক হলেন নাকি? আমি এখন অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। জি, মাশাআল্লাহ, ভাবতে পারিনি এই মুখটা বোরখার পেছনে থাকলে কত সুন্দর লাগে। তাই নাকি? সত্যি, আর জান্নাতকে খুব সুন্দর লাগছে। এই কালো বোরখায় ও সাদা ধবধবে শরীরটা ঢেকে রেখেছে। পায়ে কালো মোজা, হাতেও মোজা পড়েছে। শুধুমাত্র মুখের নিকাবটা একটু সরিয়ে আমার সাথে কথা বলছে। আমি তাকাতে পারছি না জান্নাতের দিকে। এখন আমি মাথা নিচু করে নিলাম। আপনি বোরখা পরেছেন কেন আজ? আপনি মানে কি? আচ্ছা, তুমি আজ বোরখা পরেছো কেন? জান্নাত এবার একটু ন্যাকামো করে গালে হাত রেখে বলল, জানি না। যা বাবা, কেন পড়েছি সেটা জানো না? জি জানি না, হয়তো কেউ পড়তে বলেছে। ও মা, তার কথা শুনে তুমি পড়ে নিয়েছো? আমি ভাবতে পারছি না যে তুমি অন্যের কথা শুনে। এটা বলতে কোমরে হাত দিয়ে। ওই শুনি না মানে? আমি খুব শুনি। আচ্ছা ঠিক আছে, এখন বলো এখানে এসেছো কেন? তোমায় নিয়ে যাব বলে। কি করতে আর কোথায়? বিয়ে করতে। এটা বলে লজ্জায় মাথা নিচু করে নিল। আমি ওর দিকে তাকালাম। মানে? মজা করলাম। ও ওকে। জি চলো, স্কুটারের পেছনে বসো। এটা বলে নিকাব বেঁধে স্কুটারে চেপে বসলো। কোথায় যাবে? চলো না, আজ একটা জায়গায় যাব। না গেলে হবে না, কাল টিউশন আছে, পড়তে হবে। উফ, চেপে বসো তো। আর রাতে আমার বাসায় চলে যাব তোমায় নিয়ে, গ্রুপ স্টাডি করব। পাগল নাকি? তোমার আব্বু আম্মু কী ভাববে? আর তারা যাই ভাবুক, আমি ওসব পারবো না। জান্নাতের চোখ দুটো নিকাবের ভেতর থেকে কড়া দৃষ্টিতে। চাপতে বলেছি না? কেন জানি না জান্নাতের কথা না বলতে পারলাম না। জান্নাতের সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালোই লাগছে। আমি এবার জান্নাতের পেছনে বসলাম। জান্নাত খুব খুশি হলো। আমি বসতেও খুব জোরে এক্সেলেটরে চেপে দিল, আর আমি সাথে সাথে ও শরীরের উপর একটু পড়ে গেলাম। সরি। জান্নাত হেসে হেসে আবারও অমন করলো। আমি আবারও ছিটকে গেলাম। ওর বডিতে টাচ লাগলো। আমি আবারও ভয় পেলাম। সরি, আর আসতে চালো না। যদি ভয় লাগে আমায় জড়িয়ে ধরে বসো। এটা বলে ওর স্পিড বাড়িয়ে দিল। আমি ভয়ে ভয়ে ওকে চেপে ধরলাম। এখন আমার হাত ওর কোমর ঘিরে নাভির ওপরে খুব জোরে চেপে আছে। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। আমি ওকে আরও চেপে ধরতেই ও কেমন শিউরে উঠল। এবার স্পিড কমিয়ে দিল। আস্তে আস্তে গাড়ি চলছে, আর জান্নাত কিছু না বলে গাড়ি চালাচ্ছে। আমি এবার আস্তে আস্তে ওর কোমর থেকে হাত ছড়িয়ে নিতেই আবারও খুব জোরে এক্সেলেটর চাপিয়ে স্পিড বাড়িয়ে দিল। আমি আবারও ভয়ের কোমরে হাত ঢুকিয়ে ওর নাভির উপর চাপ দিলাম। আবারও স্পিড কমিয়ে দিল। আবার আমি হাত ছাড়তে আবারও স্পিড বাড়িয়ে দিল। আমি একদিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলাম, জান্নাতের এরূপ করার কারণ কি? ও কি চায় আমি ওর সাথে থাকি, সারা জীবন ওর হাতটা নিজের করে ধরে রাখি? আমি এখন ওকে ধরে আছি। আমি এবার হালকা এগিয়ে ওর কাঁধে আমার চিবুক রাখলাম। এমনিতেই চোখ দিয়ে খুব পানি বেরোচ্ছে। দেখলাম জান্নাত কিছুই বলল না। আমি বাম মিররের দিকে তাকিয়ে দেখলাম জান্নাত বারে বারে ওই ডান মিররের দিকে তাকাচ্ছে, কারণ ওতে আমার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেটাও দেখছে বারবার। ওর কাঁধে আমার চিবুক রাখতেই কেমন জানি না আলাদা রকম একটা ফিলিংস কাজ করছে। বুকের বাপাসটা চিনচিন করছে, আর খুব জোরে জোরে লাফাচ্ছে। আমি চোখ বন্ধ করে ওর কাঁধে মাথা গুজে রইলাম। জানি না, মনে হচ্ছে এক স্বপ্নের দেশে আছি, যেখানে জান্নাত আর আমি শুধু, আর কোনো দিকে কেউ নেই। কখন যে গন্তব্যস্থলে পৌঁছে গেছি টেরি পাইনি। জান্নাত আমার মাথায় হাত দিল। আমি সাথে সাথে মাথা তুললাম। সরি, আমার চোখে পানি আসছিল বাতাস লাগার কারণে, তাই আমি তোমার কাঁধে মাথা রাখতে বাধ্য হয়েছি। কিছু না বলে শুধু মুচকে হাসি দিয়ে আমার চোখের দিকে তাকালো। আমি এবার স্কুটি থেকে নেমে দেখলাম, আরে এ তো একটা রেস্টুরেন্ট, বাট আমি তো মানিব্যাগ আনিনি। মেসের বাইরে এমনি দাঁড়িয়েছিলাম। পকেটে কিছু খুচরা টাকা আছে, হবে হয়তো 30 কি 40 টাকা।
এ তো রেস্টুরেন্টের 1 কাপ চাও পাওয়া যাবে না। এই চলো পার্কের দিকে যাই। কেন? না, কেমন জানি এখানে আমার ভালো লাগছে না। ওই চলো তো। এটা বলে আমার হাতটা ধরে সোজা রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল। আমার হাত পাগুলো কাঁপছে। মনে হয় আজ আমায় অপমান হতেই হবে জান্নাতের কাছে কিংবা রেস্টুরেন্টের মালিকের কাছে। আমরা এবার বসলাম। জান্নাত অর্ডার করলো অনেক কিছুই খাবার, যার নাম হয়তো আমি প্রথমবার শুনছি। গ্রামের ছেলে তো, ওই শুধু ফুচকা স্টলে যা থাকে শুধু ওগুলোরই নাম জানি, বড় বড় রেস্টুরেন্টের খাবারের নাম জানি না। আর জেনে এবার লাভ কি? আমাদের মতো এই মধ্যবিত্ত মানুষের এসব খাবার না। এখানের 1 প্লেটের দাম হয়তো আমাদের একটা মধ্যবিত্ত ফ্যামিলির একবেলা অনায়াসে হয়ে যাবে। জান্নাত এবার আমার দিকে তাকিয়েই, অভ্র তোমার? আমি এদিক ওদিক তাকাচ্ছি। না, আমার কিছু লাগবে না। কিছু লাগবে না? কিছু তো নিতেই হবে। না, আমার লাগবে না, আমার তেমন ক্ষুধা নেই। ওকে ভাইয়া, এগুলো নিয়ে আসুন। এটা বলেই ওয়েটারকে পাঠিয়ে দিল। আমরা দুজন সোফায় বসে আছি পাশাপাশি। জান্নাত একটু আমার গা ঘেঁষে বসে আছে। রেস্টুরেন্টের এসিতে থেকেও কেন জানি না খুব ঘাম ঝরছে কপাল থেকে। এটা থেকে জান্নাত ওর ব্যাগ থেকে রুমালটা বের করে আমার কপাল মুছতে যাবে, ঠিক তখনই আমি ওর হাতটা ধরলাম। এই কি করছো? কেন দেখতে পারছো না কি করতে যাচ্ছি? হ্যাঁ, তবে তোমার রুমাল দিয়ে কেন? জান্নাত আমার মুখের দিকে তাকিয়ে হালকা এসেই, খুব আপন মনে করি যে তোমায়। মানে? না মানে বলতে চাইছিলাম, ফ্রেন্ডশিপ যখন করেছি তখন তোমার কেয়ার করাটাও আমার দরকার। তারপর আমি একটু হালকা হেসেই আমার রুমালটা বের করে ঘাম মুছে নিলাম। খাবার টেবিলে আসতেই ও প্লেট থেকে এক টুকরো খাবার নিয়ে আমার দিকে তুলে ধরলো। আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি আর ভাবছি, এই কি সে মেয়ে যে আমায় এত ঘৃণা করতো? সে আজ আমায় খাবার তুলে দিচ্ছে আমার মুখে। জান্নাত তো কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে অপলকভাবে। কি হলো, খাও। আমি একটু হাত দিয়ে সরিয়ে দিলাম। আমার ক্ষুধা নেই বলছি না। জান্নাত আবার আমার মুখের দিকে ওর হাত নিয়ে এসে, খাও বলছি। এটা বলে আমার মুখের ভিতর খাবার ঢুকিয়ে দিল। জান্নাত এবার আমার একটা পায়ের উপর আরেকটা পা রাখলো। আমি এটা দেখে সরিয়ে নিলাম। জান্নাত হালকা হেসে আবারও আমার গা ঘেঁষে বসে আমার মুখে খাবার তুলে দিল। অভ্র, তোমাকে কিছু বলতে চাই। আমি ওর দিকে তাকিয়ে আছি। কি? জান্নাতের দিকে এখন আমার একটু মন নেই। আমার মন তো শুধু এদিকে, কি জানি কি হবে বিলের টাকা না দিলে। আমার দিকে তাকাও। বলো। আবারও আমার ঘাম বেরোতে লাগলো। জান্নাত এবার বলল, ওয়েটার, বিল প্লিজ। সাথে সাথে একটা ওয়েটার কাছে এসেই, এ নিন ম্যাম। ওর পার্স খুলে টাকা দিয়ে বিল ভাঁজ করে পাঠিয়ে দিল। আমি এটা দেখে বড় আশ্চর্য হলাম। ছেলেরা তো সব জায়গায় বিল ভরে। জান্নাত আবার আমার দিকে তাকালো। ওই কি, ওইদিকে কি? আমার দিকে তাকাও। আমি ওর দিকে এখন তাকাতে পারছি না, কারণ জানি না হয়তো নিজের খুব লজ্জা লাগছে। একটা মেয়ে হয়ে রেস্টুরেন্টের বিল পে করলো। এই, তুমি বিল পে করলে কেন? জি করলাম। কেন বলো তো? না, বিল তো সবসময় ছেলেরাই করে। জি করে, তবে আমার ক্ষেত্রে না। আমি ওসব বুঝি না। আমি পরিস্থিতি বুঝতে শিখেছি। শুধু ছেলেরাই কেন দেবে, মেয়েরাও দিতে পারে, তাদেরও অধিকার আছে। তাই? জি তাই। এই শোনো না। আমি এর দিকে তাকালাম। জি বলো। জান্নাত এবার হঠাৎ আমার দুটো হাত চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে বলল, অভ্র, কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে আমি না তোমার ফ্রেন্ড, সো যা বলবা খুলে বলো। অভ্র, না আমি না তোমায়। কথাটার মাঝে আবার ফোনটা বেজে উঠল। 1 সেকেন্ড। আমি ফোন বের করতে দেখি সে আরেকটা আননোন নাম্বার। আমি কপালে হাত দিয়ে ফোনটা কেটে দিলাম। জান্নাত এটা দেখি, কি হলো, রিসিভ করলে না কেন? আরে জানি না এই নাম্বারটা কার, বাট খুব জ্বালায় একটা মেয়ে। এটা শোনা মাত্রই আমার ফোনটা কেড়ে নিয়ে ওই নাম্বারে ফোন দিল। জান্নাত এবার রাগে মুড নিয়ে, হ্যালো কে? এদিকে ওই মেয়েটার রাগি ভয়েসে, আপনি কে? আর অফরের ফোন আপনার কাছে কেন? আমি ওর গফ, আর আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? ফোনের ওপাশে থাকা মেয়েটাও চিৎকার করে বলতে লাগলো, অফর শুধু আমার, ওর দিকে যে তাকাবে আমি তার চোখ উফরে নেব। জান্নাত তো রাগে ফোঁস করছে, কোনোদিনও ফোন করবেন না। এই বলে ফোনটা কেটে দিল আর ব্যাগে রেখে দিল। ওই, তোমার ফোনটা আজ থেকে আমার কাছে থাকবে। এটা শুনে আমি আশ্চর্য হলাম। তোমার কাছে মানে? আমি কিভাবে বাসায় ফোন করব? তারা কিভাবে করবে? চলো তোমায় নতুন ফোন কিনে দেব। পাগল নাকি? আর আমার ফোন তোমার কাছে থাকবে কেন? সাথে সাথে আমার দিকে আঙ্গুল তুলে রাগে মুড নিয়ে বলল, এসবের মানে বুঝতে হবে না, আমি যা বলছি সেটাই হবে। আমি ওর ব্যাগে হাত ভরেই ফোনটা বের করে নিলাম আর ওর দিকে তাকালাম। সরি, পার্সোনাল জিনিস আমি কাউকে দিতে পারবো না। এটা বলে আমি রেস্টুরেন্টের বাইরে চলে এলাম।
জান্নাত নিকাব করে বাইরে এলো। ওর চোখের দিকে তাকাতে দেখি ওর চোখে পানি। সারা রাস্তা কোনোরকম কথা ছাড়া মেসে পৌঁছে গেলাম। রাতের দিকে ওই নাম্বারটায় যে আগে আমায় ডিস্টার্ব করতো, বাবু বলতো, বারবার ফোন দিচ্ছে। আমি ফোন রিসিভ করছি না, কারণ আমার মনটা খুব খারাপ। জান্নাতকে এভাবে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। বারবার ফোনটা বাজছে। এবার আমি বিরক্ত হয়ে রিসিভ করলাম। হ্যালো, আপনার কি কাজ নেই নাকি? অন্যদিনের মতো মেয়েটা দেখি আজ আর এসে কথা না বলে হালকা ফিসফিস করে বলছে, কাজ থাকলেও তোমার ভয়েস শুনতে যে খুব ইচ্ছে করে। আরে ভাই, কে আপনি? কেন আমায় জ্বালাচ্ছেন? আমি রাখছি, এখন আমার মেন্টালিভাবে আমি খুব ডিস্টার্বে আছি। আর প্লিজ এভাবে কল দেন না। এদিক থেকে ভুবে ভুবে কাঁদতে কাঁদতেই, পারবো না তোমায় অন্য কারো হতে দিতে, পারবো না তোমায় কল না দিয়ে থাকতে, পারবো না তোমায় ভালোবাসা অন্য কারো হতে দিতে। খুব ভালোবাসি তোমায়। আব্বে রাখেন তো, কোনোদিন আর কল দেবেন না, দিলে খবর আছে। এটা বলে আমি ফোন রেখে ফোন সুইচ অফ করে দিলাম। পরদিন সকাল সকালে আম্মুর ফোন এলো। আমি রিসিভ করলাম। জি আম্মু, বলো। কি করছিস? এই তো আম্মু, বই নিয়ে পড়ছি। তুমি? সবজি কাটছি। ও আচ্ছা, আর আব্বু কোথায়? তোর আব্বু ক্ষেতের দিকে গেল এই মাত্র। ও আর শোন না অভ্র, বলছি তোর আব্বুকে তো বিকেলে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তুই যদি ফ্রি থাকিস আয় না, কিছুদিন থেকেও যাবি। বড্ড দেখতে ইচ্ছে করছে রে, আমারও আর তোর আব্বুরও। বাট আম্মু, আমি কদিন হলো এসেছি, আমার টিউশনি বন্ধ হয়ে যাবে যে। আচ্ছা তাহলে তুই আজ আয়, আবার কাল সকালে চলে যাস তোর আব্বুকে ডাক্তার দেখিয়ে। ওকে আম্মু। এটা বলে আমি ফোন রেখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাসা বেশি দূর না, মাত্র 60 থেকে 65 কিলোমিটার। বাসায় পৌঁছাতে আমার প্রায় দুপুর হয়ে গেল। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাসায় ফোন দিয়েছি, আব্বু আসছে আমার রিসিভ করতে। এদিকে বারবার ফোন ভোভো করে কেঁপে উঠছে। আমি ফোনটা বের করে দেখলাম জান্নাত কল দিয়েছে। ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ বলো। তুমি আজ কলেজে আসোনি কেন? আমি তো বাসায় এসেছি। তুমি বাসায় যাচ্ছ বলে আমায় তো একবার বললে না। এটা শোনা মাত্রই দেখি আব্বু সাইকেল নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। আচ্ছা রাখি ভাই। এটা বলে আমি ফোন পকেটে রেখে আব্বুর সাথে চলতে লাগলাম। বাসায় পৌঁছাতে গোসল সেরে লাঞ্চ করে রুমে বসে আছি। আবারও ফোন দিল জান্নাত, আর কান্না করতে করতে বলল, সরি, আমার ঠিক হয়নি কাজটা করা, প্লিজ ইগনোর কেন করছো আমায়? আমি বুঝতে না পেরে বললাম, কোন কাজটা? কাল যে তোমায় ফোন দিতে চেয়েছিলাম, ওটা আমার একদম ঠিক হয়নি। আর এতে কান্নার কি আছে? জানি না তুমি কেন একদম করছো। আর তুমি কেন বাসায় যাবে বললে না? ওহ, তুমি কান্না থামাও, পাগলি একটা। আর কোথায় ইগনোর করছি? তখন তো আব্বু এসে গিয়েছিল আমার কাছে। ও ওকে। আর ওই মেয়েটা আর কল দিয়েছিল নাকি? না, কেন? কেন আবার জিজ্ঞাসা করছি। এত কেয়ার আমাকে? কি ব্যাপার, প্রেমে টেমে পড়ে গেলে নাকি? জানি না। মজা করলাম ম্যাম, সিরিয়াস নিয়েন না, নয়তো আবার আমার এই দুটো গালের রক্ষা হবে না। তাই নাকি? মেসে আসো, তোমার হচ্ছে। আমি ছেলে, আমার ছেলেও হবে না আর মেয়েও না। জান্নাত এবার হো হো করে হাসতে লাগলো। পাগল একটা। এই বন্ধ করো হাসি। ও আচ্ছা, ফ্রেন্ড বানালে ঠিক আছে, এখন বুঝি হাসিটাও সহ্য হচ্ছে না? জান্নাত আরও হেসে হেসে বলল, চুপ, তোমার হাসিতে আমার ঠোঁট দুটো হাসে। আমার পেটে লাগছে তোমার ওই মজার মজার কথা শুনে। একটু পানি খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। তাই নাকি? আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকেলে আব্বুকে ডাক্তার দেখিয়ে বাসায় নিয়ে এলাম। ডাক্তার বলেছে নাকি পুরাই সুস্থ, তবে আরও কিছুদিন রেস্ট নিতে হবে, ভারী কোনো রকম কাজ করা যাবে না। আমি বাসায় এসে আব্বুর রুমে ঢুকে শুনতে পেলে তো ডাক্তার কি বলল, পুরাই রেস্ট এখন। আব্বু আমার দিকে তাকিয়ে এসে এসে বলল, ওগো শুনছো অভ্রের আম্মু? ছোটবেলায় আমি এভাবেই অভ্রকে বলতাম চোখ রাঙিয়ে, আর আজ তোমার ছেলে আমায় বলছে শাসন দেখো। দেখতে হবে তো কার ছেলে। আব্বু বুক উঁচু করে বলল, জি, এটা কালামের ছেলে। আমি আম্মু আর আব্বুর সাথে খুব আসছি। আম্মু আব্বুর হাসি মুখটা দেখলে যেন সব কষ্ট নিমিশে দূর হয়ে যায়। জানি না আব্বু আম্মু আমায় নিয়ে কত আশা করছে, আমায় এত পড়াশোনা করাচ্ছে এই আশাতেই তাদের ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হবে, একটা পদে নিযুক্ত হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে। আমার আব্বু আম্মুই কেন, পৃথিবীর সব আব্বু আম্মুরই এটা স্বপ্ন, এটা আশা। আচ্ছা আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা যা, আর হ্যাঁ দেরি করবি না। ওকে আম্মু। আব্বু এবার বিছানায় হাত রেখে ওঠে। আমিও আসছি গো। আমি এবার আব্বুর দিকে তাকালাম। তুমি কোথায় যাবে? একটু পাড়ায় চায়ের দোকানে, মনটা ভারী ফোঁস করছে, যাই একটু চা খেয়ে আসি। শুনতে পেলে না তখন ডক্টর কি বলল?
উনি নাকি এই শরীর নিয়ে চা খেতে যাবে। আম্মু, বাসা চা করে আব্বুকে দাও। আর হ্যাঁ আব্বু, একদমই বেশি এদিক ওদিক যাবে না, রেস্ট নাও। এটা বলে আমি বাসার বাইরে চলে এলাম। ছোটোবেলার দায়িত্ব ছিল আম্মু আব্বুর আমার ওপর, কিন্তু আমি এখন থেকেই আব্বু আম্মুর দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছি। হয়তো কখনোই পুরোটা নিতে পারবো না, তবু আমি চেষ্টা করি আব্বু আম্মুকে ভালো রাখার। আম্মু আব্বুকে নিয়ে আমার প্রচুর স্বপ্ন আছে। আব্বু যখন ক্লান্ত শরীর নিয়ে ঘেমে ভেজা মাথা ভরা চুল আর মুখ থেকে টপ টপ করে ঘাম পড়া নিয়ে বাসার উঠানে এসে বসে, তখন আমার স্বপ্নগুলো লজ্জা পায়। এসব ভাবতে ভাবতে আমি চায়ের দোকানের পাশে থাকা জমির মাথায় বসলাম। মাথা নিচু করতেই জান্নাতের কথাই মনে ভেসে উঠল। মেয়েটার রঙিন চুল, টানা টানা চোখ দুটো আর ওই মিষ্টি ঠোঁটের হাসি বারবার মনে করছি আর নিজে মুসকে মুসকে হাসছি। ভাবছি কাল মেসে বেরিয়ে জান্নাতকে আমার মনের কথা বলে দেব। জান্নাত হয়তো আমায় ভালোবাসে, তার জন্যই হয়তো এত কেয়ার। মেয়েটাকে বড্ড ভালো লাগে, কেন জানি না ওর সাথে কাটানো মুহূর্তগুলো এক একটা আমার খুব ভালো লাগে, একদম স্বপ্নের মতো, যা আমি কখনো কল্পনা করতে পারিনি। সবসময় ভেবে এসেছি এসব প্রেম টেম কিছুই না, এগুলো করা মানে শুধুই টাইম নষ্ট। আমি এসবে কখনো পড়বো না। যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমার এক বান্ধবী আমার পাশে এসে হাত কেটেছিল ব্লেড দিয়ে। আমি এসে এসে বলেছিলাম, আব্বে তুই এই ছেলেটার জন্য হাত কাটছিস? ও শুধু কান্না করতে করতে বলেছিল, ভালোবেসে দেখছিস কাউকে, তাহলে বুঝবি কতটা কষ্ট। আমি আর ভালোবাসার কথা শুনে অনেক হেসেছিলাম আর বলেছিলাম, দেখ এসব ভালোবাসা টালোবাসা কিছুই না, এগুলোতে কি হয় বলতো? জানি না, তবে ভালোবাসার কাছে সব কষ্টই হার মানে রে। আব্বে ধ্যাত, ওসব কিছুই না। আর হ্যাঁ, হয়েছেটা কি? আমি তাকে ভালোবাসি কিনা তার প্রমাণ চেয়েছে। আমি এবার ওর হাত থেকে ব্লেডটা কেড়ে নিয়ে বলেছিলাম, রক্তপাতে ভালোবাসা প্রকাশ করা যায়? তাহলে তোর ভালোবাসার মানুষকে বলে দিস প্রতি মাসে যে রক্তপাতটা হয় সেটা ওর ভালোবাসার প্রমাণ। শালাকাণ্ড ভালোবাসার প্রমাণ চেয়েছে। মেয়েটা আমার দিকে কেমন করে যেন চেয়ে আছে। অপ্র প্লিজ কিছু বলিস না, আমি সহ্য করতে পারবো না ওর নামে কেউ কিছু বলুক। আচ্ছা বলবো না, রাখ তোর ভালোবাসা আর রাখ তোর ভালোবাসার মানুষকেও গুছিয়ে। এটা বলে আমি থেমে গিয়েছিলাম। বাট আজ সেই মেয়ের কথাগুলো সত্যি হচ্ছে। সত্যি ভালোবাসা মরণব্যাধি রোগের চেয়েও অনেক বেশি বড় একটা রোগ। প্রায় রাত 8টা পর্যন্ত বসে থেকে বাসার দিকে এগোচ্ছি। মসজিদের পাশে রুহিদের বাসা। মসজিদ পার হয়ে আমি এবার রুহিদের বাসা পার হব, ঠিক তখনই ওদের ওই গলিটা থেকে আমাকে কেউ টান দিয়ে ভেতরে ঢুকিয়ে নিল। পুরো অন্ধকারে গলিটা, লাইটও নেই গলিতে। আমি ভয়ে চিৎকার করলাম, এই কে কে? সাথে সাথে আমার কে যেন মুখটা চেপে ধরেছে। আমি ভয়ে কাঁপছি, কোনো ভূত না তো? আর ভূত হলে তো আমি টাচ করবে কেমনে? আমায় দেয়ালের সাথে ঘেসে দাঁড় করিয়েছে। আমার শ্বাস প্রশ্বাস অনেক জোরে জোরে পড়ছে। আমার সামনে কেউ যেন রাগের মতো ফোঁস করছে। বাট কে? আমি কোনো রকমে চিৎকার করতে পারছি না, কারণ আমার মুখে ভর দেওয়া। আর ও আমার হাত দুটো চেপে ধরে রেখেছে এক হাত দিয়ে, আর ওর বডির চাপ দিয়ে আমাকে দেয়ালে ঠেকিয়ে রেখেছে। বুঝতে পারছি না আসলে কে। আমার মুখ ধরে প্রায় 2 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছে। ওই মেয়েটা কে? আরে তো রুহির বয়স। রুহি তুই? জি আমি। মেয়েটা কে? এই ছাড়া মায়, কেউ দেখে নিলে প্রচুর সমস্যা হবে। এটা বলে আমি ওকে ছিটকে চলে আসতে যাব, আবারও আমাকে চেপে দেয়ালের সাথে ঘেসে গেল। এই কি হচ্ছে? পাগল নাকি তুই? এভাবে ওকে আটকে রাখে নাকি? আটকে তো রাখতে চেয়েছিলাম, তবে তুমি তো এখন মুক্তি পেয়ে গেছো। মানে? কিছু না। মেয়েটা কে? কোন মেয়েটা? কোন মেয়েটা মানে? তুমি বুঝতে পারছো না নাকি? না, বুঝতে পারছি না। ওই যে কাল ফোন যে রিসিভ করে বলেছিল ওনাকে তোমার গফ। আমি এবার মাথায় হাত দিলাম। ওয়েট, তার মানে মেয়েটা তুই? এটাই বলে আমি ওর দিকে আঙুল তুললাম। জি। তুই এভাবে চোরের মতো ফোন করতিস কেন? ভালোবাসি যে। কাকে? একে। আমি আবারও মাথায় হাত দিয়ে বিরক্ত হলাম। আরে পাগল নাকি তুই? এটা পসিবল না। কেন পসিবল না? আমি কি দেখতে খারাপ নাকি তোমার গফ হওয়ার যোগ্যতা নেই আমার? দেখ রুহি, এসব কিছুই না। তাহলে কিসের জন্য পসিবল না? আমি তোকে কখনোই নজরে দেখিনি, আর চাইও নি কখনো ভাবে দেখতে। সাথে সাথে আমার বুকে মাথা গুঁজে দিল। আফরা, আমি তোমায় অনেক ভালোবাসি। তোমায় যে আমি ফোন দিতাম আর তুমি বকতে, সেটা শুনতে খুব ভালো লাগতো। আমি তোমাকে ভালোবাসি অনেক অনেক অনেক। সেই ছোট্ট থেকে তোমার অনেক ভালো লাগতো। বয়সের সাথে সাথে কখন যে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি, তোমায় ভালোবেসে ফেলেছি আমি বুঝতে পারিনি। আমি ওকে বুক থেকে সরিয়ে দিলাম। দেখ রুহি, আমি কিন্তু তোর আম্মুকে বলতে বাধ্য হব। যাও বলো, যাও যাও। রুহির পাগলামোটা বারে বারে বেরিয়ে যাচ্ছে। আমি ওকে থামানোর জন্য ওর কাঁধে হাত রাখলাম। ওকে, আমি ভেবে দেখছি। এটা শুনে রুহির ঝড়ের স্পিডে আমার বুকে এসে মাথা রাখলো আর আমার বুকে একটা আলতো সয়ে চুমু দিল।
তোমায় কারোর সাথে ভাগ করতে পারবো না। তুমি শুধু আমার। আমি জানি ওই মেয়ে কোনোদিনও তোমার গফ হতে পারবে না, কারণ তুমি ওরকম না। আমি জানি তোমায় খুব ভালো করে। আমি আবার ওকে বুক থেকে সরিয়ে দিলাম। আমি আসছি। রুহি আবার আমার হাতটা ধরে। ভালোবাসি। আমি কোনো রিপ্লাই না দিয়ে আস্তে আস্তে গলি থেকে বেরিয়ে চলে এলাম। রুহির কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল। একটা ফোন নাম্বার না হয়ে ক্লিয়ার হয়ে গেল যে সে কে, বাট আরেকটা নাম্বার ওটা কার তাহলে? আমি বাসায় এসে চুপচাপ শুয়ে আছি। ডিনার করা হয়নি, আর মনও চাইছে না। রুহি আমায় সত্যি অনেক ভালোবাসে, বাট আমি তো পারবো না। আমি তো জান্নাতের দিকে দুর্বল। কিন্তু রুহি যে পাগলামো শুরু করেছে, না জানি বাসায় কিংবা গ্রামে জানাজানি হয়ে যায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ব্যাগ গোছাচ্ছি, মুখে ব্রাশ নিয়ে হঠাৎ আম্মু আমার রুমে আসলো। অভ্র, রুহি এসেছে। এত সকালে রুহি? কি ব্যাপার? না না, ও আবার পাগলামো শুরু করে দেবে না তো আমার কাছে এসে? আম্মু, ওকে বলে তো আমি নেই। আম্মু কেমন যেন আমার দিকে তাকালো। তুই তো বাসাতেই আছিস। অভ্র, তোদের মধ্যে কিছু হয়েছে নাকি? আমি আম্মুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। কি 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 হবে শুনি? ও হ্যাঁ, ও এলে আমার থেকে চকলেট চাইবে, আর না দিলে মাথা খারাপ করে দেবে। হুম, এই ব্যাপার আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। আম্মু প্লিজ না। এই চুপ, তুই আজ চলে যাচ্ছিস আর ও না তোর বোনের মতো? বোন কথাটা শুনতেই আমার মাথায় একটা আইডিয়া এলো। আম্মু, কার মতো যেন বললা? কেন, তোর বোনের মতো। ওকে ওয়েট, ওকে নিয়ে আসো, আর তুমি আসবা কিন্তু। মানে কি? আমায় আবার আসতে হবে কেন? ও যাও না। এবার আম্মু রুহিকে নিয়ে আমার রুমে এলো। কিরে, এত সকাল আমাদের বাসায়? কাল যে প্রশ্নের কপিটা দিয়েছিলাম সেটার উত্তর কপিটা নিয়ে আসছি, জলদি দাও। রুহির কথা শুনে আমার খুব বিরক্ত লাগছে, তবুও হেসে হেসে বলছি, সরি, আমি তো উত্তর কপিটা দিতে পারবো না, কারণ আমি তো উত্তরটা ভাবিনি, আর কপিটা ব্ল্যাঙ্ক। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি আসি তাহলে। আম্মু, রুহি আমার কে হয়? কেন বোন, কি হয়েছে? না মানে, ও মানতেই চায় না যে ও আমার বোন। আম্মু আবারও তরবরিয়ে বলল, আমি গেলাম, তোরা আবার ঝগড়া শুরু করে দিস না। এটা বলে আম্মু চলে গেল আমার রুম থেকে। রুহির চোখের কোণে পানি। ও আমার দিকে তাকিয়ে বলল, আফু, এটা না করলেই পারতে। আমি তোমায় সবসময় অন্য কিছু ভেবে এসেছি। রুহি, পসিবল না, বলেছি না, আমি তোকে কখনো ওই চোখে দেখিনি, কখনো ভাবিনি তোকে ভালোবাসবো। রুহির চোখ দিয়ে টপ টপ করে পানি নীরবে পড়তে লাগলো। আমি সাথে সাথে আমার রুম লক করে রুহির কাছে গেলাম। এই, কান্না করিস কেন? রুহি কিছু না বলেই বসে গেল, আর মুখে হাত দিয়েই, বিশ্বাস করো, তোমায় অনেক ভালোবাসি। আমার খুব কষ্ট হতে লাগলো। যেমনই হোক, আমি ওর সাথে বড় হয়েছি, ওর সাথে খেলেছি, সো হওয়াটাই স্বাভাবিক। আমি চোখের পানি মুছে ওর মুখটা তুলে ওর চোখে চোখ রেখে বললাম, রুহি, কেন এমন পাগলামো করছিস? খুব ভালোবাসি যে তোমায়, কখনো সাহস হয়নি বলার, আজ বলতে বাধ্য হয়েছি তোমাকে। অন্য কেউ ভালোবাসার চাদরে মুড়ে নেওয়ার আগে। অফ্র, আমি তোমায় অনেক ভালোবাসি, বিশ্বাস করো। কেন জানি না রুহির কথাগুলো এক একটা তীরের মতো আমার বুকে এসে লাগছে, আর বারে বারে কেঁপে উঠছে হাতটা। বুকের ভেতরে হিমালয়ের শীতল বাতাস যেন বয়ে গেল, আমার গোটা শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। আমি কেন জানি না রুহির চোখের দিকে তাকাতে পারছি না। আমি রুহির দিকে না তাকিয়ে বললাম, তুই চলে যা রুহি। না, আমি যাব না। আমি তোমার জবাব নিয়েই যাব, আর জবাবটা হ্যাঁ শুনতে চাই, কারণ আমি তোমায় প্রথম ভালোবেসেছি। আমি তোমার জীবনের প্রথম ভালোবাসার মানুষ। প্লিজ রুহি, তুই চলে যা। না, আমি যাব না। বিছানায় পড়ে থাকা মোবাইলটা বেজে উঠলো, আর স্ক্রিনে শো করলো জান্নাতের নাম। রুহি বিছানার কাছেই ছিল, তাই ফোনটা রিসিভ করলো। আমি কিছু বললাম না। জান্নাত রুহির আপু, সব প্রবলেম নিয়ে কথা বললে, আর আমি নিশ্চিত যে জান্নাতকে রুহি কিছুই বলবে না, কারণ রুহি জান্নাতকে অনেক ভয় পায়। আমি স্পষ্ট জান্নাতের কথা শুনতে পাচ্ছি। রুহি আর জান্নাতের এরকম কথোপকথন হচ্ছে। হ্যালো। হ্যাঁ আপু। কে? আমি রুহি বলছি আপু। ও আচ্ছা, অব্রের ফোন তোমার কাছে কেন? এই তো আপু, ওদের বাসায় আসছিলাম, আর অফ্র একটু বিজি তো তাই। এই, অব্র মানে? অব্র তোর বড় না? সব ভাইয়া বলবি, আর কিছুদিন পর তো দুলা ভাইও বলতে হবে। এটা বলেই হাসছে। রুহি শুনতে আমার দিকে তাকালো। দুলা ভাই মানে? দুলা ভাই মানে বুঝিস না, পিচ্ছি একটা। আমি অব্রকে লাইক করি, আর অব্রও আমায় লাইক করে। সাথে সাথে রুহির চোখগুলো ভিজে গেল, আর কাঁপা কাঁপা গলায় বলল, আপু কি প্রমাণ আছে ও তোমাকে লাইক করে? দূর পাগলি, সব কথা সবাইকে শেয়ার করা যায় না। রুহি এটা শুনতে আরো ভেঙে পড়ল, আর বেডে ঠেস দিয়ে বসে পড়ল। প্লিজ আপু, বলো না। আচ্ছা শোন তাহলে, অব্রকে নিয়ে পরশুদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমার স্কুটির পেছনে বসিয়ে।
আমায় এমনভাবে চেপে ধরেছিল, আমার ফিল হচ্ছিল আমি নাকি ওর বউয়ের মতো। আর ইদানিং অভ্র আমার অনেক বেশি কেয়ার করে। ও আচ্ছা আপু, আমায় বাসায় যেতে হবে, রাখি এখন। এটা বলে রুহি ফোনটা কেটে বিছানায় রেখে দিল আর আমার কাছে এসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ধোকাবাজ একটা। ছি, ভাবতে পারিনি আমার ভালোবাসার মানুষটাকে তুমি অন্যকে বিলিয়ে দেবে। ভাবতে পারিনি তুমি আজ আমায় এমন পরিস্থিতিতে ঠেলে দেবে। আমি এখন কি করব? কাকে নিয়ে বাঁচব? কোন স্বপ্নগুলোকে নিয়ে বাঁচব? সেই তোমাকে নিয়ে ভাবা প্রতিটি রাতের মিথ্যা স্বপ্নগুলোকে। আমি তো তোমায় আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছিলাম। এটা কি আমার ভুল? তোমার জন্য ড্রেসিং টেবিলের সামনে আম্মুর আলমারি থেকে লুকিয়ে কাপড় এনে পরা, চোখে কাজল লাগানো, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে চুড়ি আর মুখে একগাল হাসি, সব কি মিথ্যে ছিল অভ্র? তোমায় বলতে চাও আমার স্বপ্নের কথাগুলো আজ আর প্রকাশ পেল না। তুমি বাসায় আসবে সেই আশা নিয়ে বাসা থেকে বারবার বেরিয়ে মসজিদের সামনে দাঁড়াও, সব কি মিথ্যা? তোমার কষ্টতে নিজে কষ্ট ফিল করা সব কি মিথ্যে ছিল? এই যে কাল পর্যন্ত আমার ঠোঁটে যে হাসিটা ছিল সেটার কারণ ছিলে তুমি। ভেবেছি সব সময় তোমায় একদিন নিজের করে পাবো, খুব নিজের করে, আর মাথাটা আমার কোলে রেখে কপালে হাত বুলাতে বুলাতে বলবো ভালোবাসি। সব মিথ্যা, তুমি অনেক বড় ধোঁকাবাজ। এটা বলে রুহি দরজা খুলে দৌড়ে বের হয়ে গেল। রুহির কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপটপ করে পানি গড়াচ্ছে। একটা মেয়ে কীভাবে এত ভালোবাসতে পারে, তাও সেই ছেলেটাকে, যে কখনো তাকে পাত্তা তো দূরের কথা ভালোভাবে কথা বলেনি। আমি চোখ মুছে ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে আসতে আম্মা আমাকে ঘিরেই বলল, কি ব্যাপারে রুহি এভাবে দৌড়ে চোখ মুছতে মুছতে বের হয়ে চলে গেল কেন? আম্মু জানো তো, ও একটু আমার সাথে পাগলামো বেশি করে। আম্মু এবার আমার মাথায় হাত দিল। জানিস অভ্র, রুহি তোকে একদম ভাইয়া হিসেবে মানতে চায় না। যখন বলি কেন রে, তখনও বলে তুই নাকি ওর অনেক বড় শত্রু। আম্মু আমার চোখের দিকে তাকিয়ে বলল, অভ্র, একটা কথা বলবি সত্যি করে? জি আম্মু। রুহির ওভাবে বেরিয়ে যাওয়ার কারণ কি? ও আম্মু, আমি বের হব তো, যাও জলদি খাবার রেডি করো। এটা বলে আমি আম্মুর থেকে দূরে চলে এলাম। দুপুরের দিকে ম্যাচে ফেললাম, স্যান্ডেলগুলো খুলে মোজা খুলছি, আর তখনই মনে পড়ছে রুহির কথাটা। আমি নাকি ধোঁকাবাজ, আর আমি নাকি ওই স্বপ্নগুলোকে ঠকিয়েছি। এসব ভাবতে ভাবতেই আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নিচ্ছি। খুব খারাপ লাগছে আমার রুহির কথাগুলো শুনে। এদিকে আবার জান্নাত কয়েকবার কল দিচ্ছে, আমি ফোন রিসিভ না করে শুয়ে আছি। বিকেলে আমি ম্যাচের বাইরে বের হয়ে দাঁড়িয়ে আছি আর মোবাইলটা টিপছি। হঠাৎ সে নাম্বার থেকে কল। আরে রুহি যেটা থেকে কল করতো সেটা নয়, অন্যটা। আমি ফোনটা রিসিভ করলাম। জি বলেন। কি ব্যাপার আজ এত স্যাড তুমি? তেমন কিছু না। আচ্ছা আপনি আমায় কেন ফোন করেন তা জানি না, এত বলার পরে আপনি মাইন্ড করেন না। আসলে আপনি কি একটু বলবেন? আপনার স্বপ্নের রানী। এটা শুনতে আমি রেগে গেলাম। জি, সেও নাকি বলে সে আমার রানী, আর আপনিও? আপনি চান কি আপনি? ভালোবাসা। ধ্যাত, এটা বলে আমি ফোন রেখে দিলাম। আমি ফোন রেখে মোজাগুলো খুলেই শুয়ে পড়লাম বিছানায়। কিছুই ভালো লাগছে না, বারবার সে রুহির বড় কথাগুলো মনে ভেসে উঠছে। বিকেলের দিকে টিউশন যাচ্ছি সাইকেল নিয়ে। আজ মনটা খারাপ, রুহিকে আমি ভেবে কষ্ট দিলাম, এটা একদমই ঠিক হয়নি। আমি এক মনে সাইকেল চালাতে চালাতে রাস্তায় যাচ্ছি, পেছন থেকে কেউ ডাক দিল। আমি মাথা ঘোরাতে দেখি জান্নাত। আমি এবার টার্ন নিয়ে জান্নাতের সামনে গেলাম। জি বলো। তুমি আমার ফোন রিসিভ করোনি কেন? কিছু প্রবলেম ছিল। কি প্রবলেম? কিছু প্রবলেম শেয়ার করা যায় না, বলতে পারো সিগারেট। এবার জান্নাত আমার দিকে কৌতূহলভাবে তাকালো। কি প্রবলেম যা আমার সাথে শেয়ার করা যাবে না? জান্নাতকে বললো হয়তো জান্নাত কষ্ট পাবে, কারণ আমি জানি জান্নাত আমাকে একটু হলেও ভালোবাসে। এই লেট হয়ে যাচ্ছে জান্নাত, আমি গেলাম। এটাই বলে আমি সাইকেলের প্যাডেলে পা দিয়ে টান নিলাম টিউশনের পথে। রাতে ডিনার করে সাথে পায়চারি করছি। মনটা ভীষণ খারাপ, কিছুই ভালো লাগছে না। কখনো মনে হচ্ছে আমার জন্য জান্নাতি আবার বেস্ট ফ্রেন্ড, আবার কখনো মনে হয় রুহি হয়তো বেস্ট। কখনো মনে হয় জান্নাতি আমার জন্য বেস্ট, আবার কখনো মনে হয় রুহি হয়তো বেস্ট। আমি বুঝতে পারছি না আমি কাকে চুজ করব। হঠাৎ দিকে রোমান ছাদে এলো, ওর হাতের দিকে সিগারেটের প্যাকেট। আগের মতো আর আমায় অপমান করে না, কারণটা কি সেটা আপনারা তো জানেনই। এবার আমি রোমানের কাছে যেতে রোমান ভয় পেয়ে গেল। এই কি করছিস তুই? তুই কি করছিস? যা, আমার কাছে আসবি না। হয়তো রোমান ভয় পেয়ে গেছে আমায় দেখে, কারণটা হলো এলাকায় বকাটে ভাইয়ের আমায় চেনে, আর সেটা তো দেখেছিলেনই। এরপর থেকেই আর আমার অপমান করার সুযোগই খোঁজে না। আমি রোমানের কাঁধে হাত রাখলাম। খুল রোমান খুল, আমি কিছুই করতে আসিনি। তাহলে
তোর থেকে একটা সিগারেট চাইছি, দিবি আমায়? রোমান এবার একটা দীর্ঘ শ্বাস নিয়ে এই নে। এটা বলে আমার দিকে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিল। আমি একটা সিগারেট নিয়ে আগুন লাগিয়ে নিলাম আর মুখে দিলাম। আমি স্মোকিং তেমন করি না, ওই মাঝে মাঝে যখন একটু কষ্ট হয় বা মন খারাপ হয় তখনই করি। আমি সিগারেটে একটা টান দিয়ে দীর্ঘ শ্বাস ছাড়লাম। আর ধোঁয়াটা বের করলাম। মনে হচ্ছে আমার সব জমে থাকা কষ্টের ধোঁয়াটা বাইরে বের হচ্ছে। আমি এবার ছাদের একটা কোণে বসলাম। আজ পূর্ণিমা, বেশ চাঁদটাকে সুন্দর লাগছে। আমি ছাদের দিকে তাকিয়ে ভাবছি, এই চাঁদটাকে কার সাথে তুলনা করব? যে আমায় ছোটো থেকে ভালোবাসে তাকে, নাকি যে আমায় অবহেলা করার পর ভালোবাসে তার সাথে? এই চাঁদটাকে কার সাথে তুলনা করব? যে টপ জিন্স পরে, নাকি যে বোরখা পরে? এসব ভাবছি আর সিগারেটের ছাই পাশে ফেলছি। ওকে, আমি দুজনকেই ফোন দেব। জাস্ট একটা প্রশ্ন করব, কার কেমন জবাব আসে সেটা আমি দেখব। তাতে আমি ডিসাইড করব আমায় কে বেশি ভালোবাসে। প্রথমে আমি জান্নাতকে কল দিলাম। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, আমি তোমায় একটা প্রশ্ন করব, সেটা তুমি জবাব দিও ঠিক নিজের মতো করে, নিজের মন থেকে। প্রমিস করো ভুল মিথ্যে দিবে না। অভ্র, তোমার সামনে মিথ্যে তো দূরের কথা, একটা কথা লুকিয়ে রাখতে পারি না মনের, সব বলে ফেলি। কারণটা হয়তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে ফাইন, তাহলে আমি প্রশ্নটা করি। জি। আজ আমি যদি তোমার বয়ফ্রেন্ড হতাম আর আমি মারা গেলে তুমি কীরকম ফিল করতা? জান্নাত সত্যি বলবা, আমাদের ফ্রেন্ডশিপের দোহাই। জান্নাত এবার আমতামতা করে বলল, এই এই, এটা কি প্রশ্ন? জি এটাই প্রশ্ন, এবার জবাব দাও। কেন এরকম প্রশ্ন কেন? আরে জবাব দাও না। তুমি মারা গেলে আমার প্রত্যেকটা রাত হবে বিষাক্ত রাত, যে বিষ নিয়ে আমার শরীরের সারাটা জীবন বইতে হবে। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না বাকি জীবনটা। আমি কখনোই সুখী হব না। কাউকে ভালোবেসে কারোর হওয়া খুবই কষ্টদায়ক। আমি চাই না অন্য কারোর হতে। আর তোমায় কিভাবে মরতে দিতে পারি? তুমিই তো আমার শ্বাস প্রশ্বাসের একমাত্র কারণ। আমি পারবো না ছেড়ে থাকতে তোমায়। তুমি চলে গেলে এই জান্নাতের প্রাণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, আর আমি কিচ্ছু বলতে চাই না। এটা বলে একটা দীর্ঘ শ্বাস নিল। হয়তো জান্নাতের চোখে পানি এসে গেছে। কথাগুলো বলার সাথে সাথেই তখন কেমন কাঁপা কাঁপা গলায় বলছিল, তোমার বয়ফ্রেন্ড অনেক লাকি হবে, তুমি কারোর জন্য এতটা মধুমাখা ভালোবাসা তুলে রেখেছো। জি। আচ্ছা আমি তাহলে এবার রাখি, আমার বাইরে থেকে কেউ যেন ডাক দিচ্ছে। মিথ্যা বলে ফোনটা কেটে দিলাম। এবার রুহিকে ফোন দিলাম। রুহি ফোনটা রিসিভ করলো না, হয়তো রেগে আছে কিংবা অভিমান করে আছে। আমি বারে বারে ফোন দিয়ে যাচ্ছি, কোনো রকম রেসপন্স দিচ্ছে না। অবশেষে ফোনটা তুলে খুব খুশি হয়ে, আমি জানি অফ্র তুমি আমায় কল দিবা, আমি জানি তুমিও আমায় ভালোবাসো। আর হ্যাঁ, আমি খাবার খেতে গিয়েছিলাম তাই রিসিভ করতে পারিনি। মেয়েটা আমার কলে এতটা খুশি হবে সেটা ভাবতে পারিনি। তবুও মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছি। রুহি, তেমন কিছু না, তুই যা ভাবছিস। মানে? কিছু না। আচ্ছা রুহি, তোকে আমি একটা প্রশ্ন করতে পারি? জি। দেখ, কোনো রকম মিথ্যা কথা বলবি না, তোর মনে যা আসে তাই বলবি, আমার কসম। আমি আবার তোমায় কবে মিথ্যা বলেছি শুনি? ওকে, আচ্ছা আমি তাহলে প্রশ্নটা করি। জি করো। আমি যদি তোর আজ বয়ফ্রেন্ড হতাম আর আমি মারা গেলে তুই কীরকম ফিল করতি শুনি? রুহি আমার কথাটা শুনতে রেগে গেল আর দাঁত কিরমির করে বলল, তুমি কিভাবে এই কথাটা মুখে আনলে? তুমি একটাবারও ভাবলে না তোমায় যে এতটা ভালোবাসে সে এই কথাটা শুনে কিরকম কষ্ট পেয়েছে? আচ্ছা সরি, আমার কিছু করার নেই। তুই মোমেন্টে কেমন ফিল করতিস বল? আমি তোমায় কখনো মারা যেতেই দিতাম না। কেন আর কিভাবে? আমার মরণকে তুই আটকে রাখবি নাকি? যে চেষ্টা করব আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত। আমি তোমায় এতটা কেয়ার করতাম যে মরণ তোমায় ধারে পাশেও আসতে ভয় পেত। এতটাই ভালোবাসা দিব তোমায়, তুমি কখনো সব ভাবতেও ভয় পাবে। তোমায় আমি এতটাই ভালোবাসি, আজও তোমার জন্য প্রতিটি রাতে ওই ক্ষুধার কাছে তোমার সাকসেস, তোমার বেশি আয়ু চাওয়া। জানো তো অফ্র, তোমায় যেদিন থেকে ভালোবাসতে শুরু করেছি আমি বড্ড লুফি হয়ে গেছি গো। আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমাদের দুজনের আয়ু যেন আরও শত শত বছর পেরিয়ে দেয়, তাহলে আমি তোমার ভালোবাসা আরও বেশি কিছুদিন পেতাম। ওসব কথা মুখে এনো না প্লিজ অফ্র, আর আমি থাকতে তোমায় কখনো মারা যেতে দেব না। এটা বলে রুহি আরও কান্না করতে শুরু করলো। এই তুই কান্না করিস কেন? আমি তো এখনো মরিনি। আবার অমন কথা? খুব খারাপ হচ্ছে কিন্তু। আচ্ছা আর বলবো না। রুহি এবার সিরিয়াস হয়ে বলল, অফ্র আমায় তুমি ভালোবেসে দেখো না, আমি তোমায় খুশি রাখতে পারি কি না? তোমার সব চাহিদা আমি পূরণ করব, শুধুমাত্র আমি তোমার বুকে মাথা রেখে তোমায় আঁকড়ে বাঁচতে চাই।
কেন তুমি আমায় এভাবে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছ? রুহি, এটা পসিবল না। তুই কেন বুঝতে চাইছিস না? কেন পসিবল না? ও বুঝেছি, তুমি তো আবার জান্নাত আপুকে লাভ করো, তাই না? এটা বলে রুহি আরও ভেঙে পড়লো। আর ওর কান্না শুনেই আমার বুকের ভেতর থেকে রুহির জন্য হাহাকারে চিৎকার বের হলো। আমিও কান্না করতে করতে বললাম, আরে পাগলি, কান্না করছিস কেন? অফ্র, প্লিজ তুমি আমায় মেনে নাও। আমি তোমায় অনেক 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 ভালোবাসি। আমি তোমায় সব সুখ দেব, শুধু তুমি তোমার মনে আমায় একটু জায়গা দাও। পসিবল না। রুহি আরও জোরে কান্না করতে থাকলো। কেন পসিবল না? কেন? কারণ তুই আমার প্রতিবেশী, আর প্রতিবেশী হয়ে ভালোবাসাটা ঠিক নয়। আর গ্রামের লোক শুনলে বলবে তা কি? রুহি সাথে সাথে চুপ হয়ে গেল আর পাগলের মতো হাসতে হাসতে বলল, ও আচ্ছা তাই? বাবা বাবা বাহ। অভ্র, আমি আজ প্রতিবেশী হয়ে গেলাম। কেন প্রতিবেশীদের ভালোবাসার অধিকার নেই? নিজের জানের থেকেও তোমায় বেশি ভালোবাসি। এই যে আমার বুকের ভেতরে কলিজাটা আছে, এটা শুধু কলিজা না, এটা হলে তুমি। তুমি এত দূরে থেকেও আমি যতই বুকে হাত রাখি তখনই মনে হয় আমি তোমায় স্পর্শ করছি। তোমায় সেদিন থেকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি, যেদিন তুমি জান্নাত আপুর বুকে নিজের মাথা রেখে গামছা খুলে তার বুকে রেখেছিলে। তখন আমি তোমার মুখের হাসি আর চোখের দিকে তাকিয়েছিলাম আর ভেবেছিলাম এই ছেলেটার হাসিটাই হয়তো আমাকে আরও বেশি খুশি রাখবে। আর চোখটা দেখে ভেবেছিলাম এই চোখটা হয়তো আমায় কখনো আড়াল করবে না। এই তুমিটা আমার খুব একজন মূল্যবান আর স্পেশাল একজন মানুষ। তোমার ওই হাসি আমায় বারবার জীবিত করে তোলে। তোমার সাথে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পাগলের মতো বলতে থাকা, ওই চা খাবো, চা নিয়ে আসো। আর তুমি চা নিয়ে এসে আমার হাতে যখন দিতে তখন আমি হালকা তোমার হাতে স্পর্শ পেতাম। সেই মোমেন্টটা আমার জন্য খুব বড় একটা স্পেশাল মোমেন্ট। তোমার ওই চোখ রাঙিয়ে আমার বলা কথাগুলোতে আমি প্রত্যেকবারই ভালোবাসা খুঁজে পাই। তোমার ওই লুকিয়ে লুকিয়ে দেখা হালকা, তোমায় দেখে মুস্কি হাসা, আর তোমায় নিয়ে আমার স্বপ্নের পৃথিবীতে হাজারো স্বপ্ন বোনা সব মিথ্যা। কারণ তুমি তো আজ বুঝিয়ে দিলে প্রতিবেশী হয়ে ভালোবাসা যায় না, তাই না অফ্র? এই বলে আবারও পোবাচ্ছে। ও ভালো, এই আমি রাখি রে। এই শোনো না প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। এই বলে আমি ফোন রেখে দিয়ে ফোনটাতে এরোপ্লেন মোডটা অন করে দিলাম। রুহির প্রতিটা কথা আমার বুকে কাটার মতো লাগছিল। মেয়েটা এত ভালোবাসে আমায়, আমি ওকে যত সরানোর চেষ্টা করছি তোতে আমার জীবন থেকে খুব বেশি আমাকে ভালোবাসা দিতে চাইছে। আমি রুমে গিয়ে আমার বেডে শুয়ে কপালে হাত দিয়ে ভাবছি আমার জন্য কে বেস্ট হবে। আমি কিছুই বুঝতে পারছি না আমার জন্য বেস্ট কে, কে আমায় বেশি খুশি রাখবে, কাকে আমি খুব বেশি ভালোবাসতে পারবো, যাকে আমি আমার এই বুকে জায়গা করে দেব। কোনোভাবে আমি বুঝতেই পারছি না আমি কিভাবে চুজ করব ওদের দুজনের মধ্যে। আমি তো ভুলেই গেছিলাম, আমার পাশে তো পাঠক ভাইরা আছে। ওকে, আপনারাই চুজ করে কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের চুজ করা ভালোবাসার মানুষটা হয়তো কখনোই খারাপ হতে পারে না। এসব ভাবতে ভাবতে পেছনে তাকালাম, ও মা, এইখানে কেন? তো আপনারা বলুন তো এখানে কে এসেছে? অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, কাকে চুজ করবো এটা আগে জানাবেন, আর বাকিটুকু এর পরবর্তী পর্বে জানানো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও নতুন গল্পে। আল্লাহ হাফেজ, টাটা।